আসসালামু আলাইকুম। আমাদের আজকের প্রথম ক্লাসে আমার সাথে যারা আজকে ইতিমধ্যে এখন জয়েন করছেন, প্রথমে একটু কমেন্টস করে সবাই জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি আমার কথা স্পষ্ট শুনে থাকেন, বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন, তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। কথা যদি স্পষ্ট শুনে থাকেন, বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন, তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা সবাই ভালো আছেন? আচ্ছা, আজকে আমাদের একটা নতুন জার্নি শুরু হবে। জার্নিটা হচ্ছে 44তম বিসিএস প্রিলি সহ সকল নিয়োগের জন্য। আশা করি আমরা খুব ভালোভাবেই ইনশাল্লাহ ম্যাথমেটিক্স নিয়ে আমাদের যে প্রত্যাশা আছে, সেই প্রত্যাশার জায়গাটা যদি আমরা সবাই পূরণ করতে পারি, এর জন্য আমার দিক থেকে যতটুকু চেষ্টা করা দরকার ইনশাল্লাহ আমি সেটা করার চেষ্টা করব। পাশাপাশি আপনাদের দিক থেকে যে চেষ্টাটা করা উচিত, আমি আশা করব আপনারা সেই চেষ্টাটা করবেন। আচ্ছা, তাহলে আমি আর কথা না বাড়াই, আমি এখন পড়ানো শুরু করব। আজকে আমি ধারার পার্ট 1 পড়াবো। সবাই খুব মনোযোগ সহকারে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আশা করি আমরা চেষ্টা করব ক্লাসেই জানি আমরা ক্লাসের পড়াটা অনেকটুকু শেষ করে ফেলতে পারি। আর অপ্রয়োজনীয় কেউ কোনো কমেন্টস করবেন না। যখন আমি আপনাদের কাছ থেকে ফিডব্যাক নেব, যেটা কি বুঝছেন কিনা অথবা কোনো প্রশ্ন আছে কিনা, শুধুমাত্র তখনই কমেন্টস করবেন। এর বাইরে কেউ অপ্রাসঙ্গিক বা অপ্রয়োজনীয় কোনো ধরনের কমেন্টস করবেন না। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমরা শুরু করি। আচ্ছা, আমরা পড়াবো হচ্ছে ধারা। এই ধারাতে দুইটা অংশ আছে, একটা হচ্ছে সমান্তর ধারা, আরেকটা হচ্ছে গুণোত্তর ধারা। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে সমান্তর ধারা। যেহেতু আমরা আজকে সমান্তর ধারা নিয়ে কথা বলবো, এই কারণে গুণোত্তর ধারা নিয়ে আমি আজকে কিছু বলতেছি না। যেদিন গুণোত্তর ধারা পড়াবো সেদিন আমরা গুণোত্তর ধারা নিয়ে কথা বলবো। প্রথমে আসেন টাইপ 1। টাইপ 1। আচ্ছা, আমরা টাইপ 1-এ আলোচনা করব গড় নির্ণয় নিয়ে। কার গড়? সমান্তর ধারার ক্ষেত্রে গড়। আচ্ছা, যদি আপনাকে কখনো সমান্তর ধারার ক্ষেত্রে গড় নির্ণয় করতে বলে, তখন আমাদের ফর্মুলাটা হচ্ছে শেষ পদ প্লাস প্রথম পদ ডিভাইডেড বাই 2। তাহলে আমরা শিখলাম কি, সমান্তর ধারার ক্ষেত্রে যদি কখনো আমাকে গড় বের করতে বলে, তাহলে আমার ফর্মুলাটা হচ্ছে শেষ পদ প্লাস প্রথম পদ ডিভাইডেড বাই 2। এই ফর্মুলাটা দেখা আপনার মাথায় দুটো প্রশ্ন আসতে পারে। এক, সমান্তর ধারা জিনিসটা কি? আচ্ছা, সমান্তর ধারার বিষয়টা কি? আর গড় যখন নির্ণয় করবেন তখন শেষ পদকে আর প্রথম পদকে। তার মানে আমরা যে ফর্মুলা লিখলাম সমান্তর ধারার ক্ষেত্রে গড় বের করার সূত্র হচ্ছে শেষ পদ প্লাস প্রথম পদ ডিভাইডেড বাই 2। এই ফর্মুলা থেকে আমি দুটো প্রশ্ন আমার ভিতর কাজ করবে। একটা হচ্ছে সমান্তর ধারা বিষয়টা কি, আরেকটা হচ্ছে আমি যে গড় বের করবো ডেফিনেটলি সূত্র কি, শেষ পদ প্লাস প্রথম পদ ডিভাইডেড বাই 2। শেষ পদ কোনটা, প্রথম পদ কোনটা, এতটুকু যদি আমি বুঝতে পারি, তাহলে যে কোনো ক্ষেত্রে যদি আমাকে সমান্তর ধারার গড় নির্ণয় করতে বলে, তখন সূত্র কি, শেষ পদ প্লাস প্রথম পদ ডিভাইডেড বাই 2। আচ্ছা, আমি একটু বিষয়টা এক্সাম্পলের সাথে বোঝানোর চেষ্টা করি। আচ্ছা, দেখেন আমি 1 নম্বর আর 2 নম্বর দুটো
ধারা লিখলাম। এখন প্রশ্ন হচ্ছে সমান্তর ধারা জিনিসটা কি। এটা হচ্ছে আমার প্রথম পদ, এটা হচ্ছে আমার দ্বিতীয় পদ, এটা হচ্ছে আমার তৃতীয় পদ। আচ্ছা, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, এভাবে চলতেছে, তাই না? আচ্ছা, আপনি একটু দ্বিতীয় পদ থেকে প্রথম পদটা বিয়োগ করেন, বিয়োগ করলে আসে কত? 11 থেকে 5 বিয়োগ করলে আসে 6। তৃতীয় পদ থেকে যদি দ্বিতীয় পদের বিয়োগ করেন তাহলে কি 17 থেকে যদি 11 বিয়োগ করি তাহলে আসে কত? 6। আরেকটা পদ নিলাম, এই পদ দিয়ে যদি এরা বিয়োগ করেন তাহলে 23 থেকে 17 বিয়োগ করলে আসে কত? 6। মানে কি পরের পদ বিয়োগ আগের পদ। আমরা প্রত্যেকবার বিয়োগফল বের করছি কিভাবে? পরের পদ বিয়োগ আগের পদ, পরের পদ বিয়োগ আগের পদ, পরের পদ বিয়োগ আগের পদ। এই পর্যন্ত কি ঠিক আছে? তাহলে আমরা কি করলাম ভাইয়া? দ্বিতীয় পদ থেকে প্রথম পদের বিয়োগ করলাম, তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদের বিয়োগ করলাম, চতুর্থ পদ থেকে তৃতীয় পদের বিয়োগ করলাম। আচ্ছা, এলে এই জায়গায় একটু করেন, 25 থেকে 29 বিয়োগ করলে আসে কত? -4। 21 থেকে 25 বিয়োগ করলে আসে কত? -4। 17 থেকে 21 বিয়োগ করলে আসে কত? -4। আচ্ছা, তাহলে বিষয়টা দেখেন, এই যে 6 এটা কি বিয়োগফল, এই যে -4 এটাও কি বিয়োগফল। আচ্ছা, বিষয়টা হচ্ছে এরকম, পরপর দুইটা পদের বিয়োগফল যদি একই রকম হয়, পরপর দুইটা পদের বিয়োগফল যদি একই রকম হয় মানে কি সমান হয়, পরপর দুটি পদের বিয়োগফল সমান হলে আমরা তারা কি বলবো? সমান্তর ধারা। তাহলে দেখেন এই যে পরপর দুইটা পদের বিয়োগফল কত? 6। পরপর দুইটা বিয়োগফল কত? 6। পরপর দুইটা পদের বিয়োগফল কত? 6। বিয়োগফল কি সমান হয়েছে না? তাহলে পরপর দুইটা পদের বিয়োগফল যদি সমান হয় তাহলে এটা কি ধারা হবে? সমান্তর ধারা। তাহলে 1 নম্বর কি ধারা? সমান্তর ধারা। অনুরূপভাবে নাম্বার 2, বিয়োগফল কত? -4। বিয়োগফল কত? -4। বিয়োগফল কত? -4। তাহলে পরপর দুইটা পদের বিয়োগফল কি সমান হয়েছে? তার মানে পরপর দুইটা পদের বিয়োগফল যদি সমান হয় আমরা তখন তারা বলবো সমান্তর ধারা। আমি কি বিষয়টা বুঝাইতে পারছি? তাহলে সমান্তর ধারার মনে রাখার একদম সহজ একটা বিষয়টা কি, পরপর দুইটা পদের বিয়োগফল যদি সমান হয় তাইলে হচ্ছে সমান্তর ধারা। কথা কি বুঝাইতে পারছি? তাহলে সমান্তর ধারা মনে রাখবো কি হবে? পরপর দুইটা পদের বিয়োগফল যদি সমান হয় তখন আমরা তারে সমান্তর ধারা বলবো। আমি কি এই পর্যন্ত বুঝাইতে পারছি? আচ্ছা, এই পর্যন্ত যদি বুঝাইতে পারি, এইবার আসেন বিষয়টা খুব ইজি। আপনার এইটা হচ্ছে কি প্রথম পদ, এইটা হচ্ছে কি প্রথম পদ, তাহলে এইটা কি পদ ভাইয়া? শেষ পদ। এইটা হচ্ছে কি আপনার প্রথম পদ, তাহলে এইটা হচ্ছে কি আপনার শেষ পদ। তাহলে কোনো একটা সমান্তর ধারার প্রথমে যে পদটা থাকে এটা হচ্ছে কি আমার প্রথম পদ, আর শেষে যে পদটা থাকবে সেটা হচ্ছে শেষ পদ। তাহলে আপনি যখন গড় বের করবেন তখন সূত্র ছিল কি? শেষ পদ প্লাস প্রথম পদ ডিভাইডেড বাই 2। তাহলে আমরা কোনটা প্রথম পদ আর কোনটা শেষ পদ সেটাও তো বের করতে পারবো না? এই পর্যন্ত যদি সবাই বুঝে থাকেন সবাই একটু কমেন্টস করেন বি ডান। বি ডান মানে হচ্ছে বেসিক ডান। এরপর আমি এক্সাম্পল করাবো। এই পর্যন্ত যদি সবাই বেসিকটা বুঝে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন বি ডান। তাহলে আমরা এখান থেকে বেসিকের সামারিটা কি শিখলাম? পরপর দুইটা পদের যদি বিয়োগফল সমান হয় তখন আমরা তারা বলবো সমান্তর ধারা। সমান্তর ধারার প্রথম যে পদটা আছে এটা হচ্ছে প্রথম পদ, শেষে যে পদটা আছে এটা হচ্ছে শেষ পদ। এই পর্যন্ত যদি আমরা সবাই বুঝে থাকি একটু সবাই লিখি বি ডান। এবার আমি টাইপ 1 এর এক্সাম্পলগুলো করাবো। একটু কমেন্টস করেন তো বি ডান নাকি? আচ্ছা, সবাই বি ডান লিখছেন, আমি তাহলে একটু এক্সাম্পল করানো শুরু করি। আচ্ছা ভাই, একটু বিষয় বলি, আপনারা যখন কমেন্টস করেন আমি তখন হচ্ছে যখন আমি আপনাদের কাছে জানতে যাবো যে বিষয়টা বুঝছেন কিনা, তখন তো সবাই লিখবেন বি ডান, এক্সাম্পল 1 ডান। তখন আমি কমেন্টসগুলো হাতের মোবাইলে না দেখে যদি আমার পিছনের মোবাইলে দেখি একটু দ্রুত দেখতে পারবো।
এর জন্য যখন আমি আপনাদের কাছ থেকে ফিডব্যাক নেব আমি একটু পিছনে যাব, পিছনে গেলে তো আর আমার দেখা যাবে না, তার মানে আবার কেউ ভাইবেন না ভাইয়া চলে গেছে, ভাইয়া আছে পিছনে। আমি একটু ফিডব্যাকটা দেখলাম, আমার 30 সেকেন্ড লাগবে ফিডব্যাক দেখতে, আর মোবাইলে দেখতে একটু বেশি সময় লাগে। আমি কি বুঝাতে পারছি? তার মানে যখন আপনাদের কাছ থেকে আমি কমেন্টস যাবো তখন আমি একটু মোবাইলের পিছনে যাব, তার জন্য আমাকে কিন্তু 30 বা 35 সেকেন্ডের জন্য দেখা যাবে না, ঠিক আছে? আচ্ছা তাহলে ভাইয়া এবার আমরা একটু এক্সাম্পলগুলো সলভ করা শুরু করি। সবাই শীটটার দিকে একটু লক্ষ্য করেন। প্রথমে আসেন এক্সাম্পল নাম্বার 1, 1 নম্বর এক্সাম্পল। 1 নম্বর এক্সাম্পলে কি বলছে দেখেন, 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর গড়, 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর গড়। আচ্ছা 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর গড় বের করতে বলছে। আপনার এই 1 হচ্ছে কি প্রথম পদ, আর 10 হচ্ছে কি শেষ পদ। 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর গড় বের করতে বলছে, তাহলে 1 হচ্ছে প্রথম পদ আর 10 হচ্ছে শেষ পদ। এখন আমি একটু বোঝানোর জন্য একটু আলোচনা করতেছি, যেটা ম্যাথের জন্য দরকার নাই। যে কোনো একজন প্রশ্ন করতে পারবে এটা যে সমান্তরাল আমি বুঝবো কীভাবে। 1 থেকে 10 মানে কি 1 2 3 আপ টু কোন পর্যন্ত 10 পর্যন্ত, 1 2 3 4 5 6 এরকম করে কোন পর্যন্ত 10 পর্যন্ত। আচ্ছা তাহলে আমি সমান্তরাল ধারার ডেফিনেশনটা শিখেছিলাম কি, পরপর দুইটা পদের বিয়োগফল যদি সমান হয় তাহলে 2 থেকে যদি 1 রে বিয়োগ করেন বিয়োগফল কত 1, 3 থেকে 2 রে বিয়োগ করলে বিয়োগফল কত 1, 4 থেকে 3 রে বিয়োগফল করলে বিয়োগফল কত 1। তার মানে পরপর দুইটা পদের বিয়োগফল কি সমান হয়েছে না? তাহলে এটা কি ধারা? এটা হচ্ছে সমান্তরাল ধারা। আমি কি বুঝাতে পারছি? এটা জাস্ট বোঝানোর জন্য লিখলাম, এটা ম্যাথমেটিক্সে লাগবে না। আর আপনি শিখছেন কি, যখনই সমান্তরাল ধারার গড় বের করতে বলবে আমার সূত্র হচ্ছে গড় সমান সমান শেষ পদ প্লাস প্রথম পদ ডিভাইডেড বাই 2। আচ্ছা খুব ভালো কথা। তাহলে শেষ পদ কত ভাইয়া 10, প্রথম পদ কত 1, ভাগ করবো কত দিয়ে 2 দিয়ে, তাহলে 10 আর 1 যোগ করলে কত 11। আচ্ছা আমরা আজকে প্রথম ক্লাস থেকে একবার ক্যালকুলেশনটা আমরা শেখা শুরু করি। 10 আর 1 যোগ করলে আপনি লেখেন কত 11 ডিভাইডেড বাই 2, তারপর লেখেন কি 5.5, তাই না? এভাবে যদি আপনি লেখেন তাহলে দেখেন আপনার একটার পর 2টা লাইন, 2টার পর 3টা লাইন, লাইন কি একটু বেশি হয়ে গেল না? এই জন্য আজকে থেকে আমরা নতুন একটা পদ্ধতিতে ক্যালকুলেশন করা শিখবো। দেখেন কীভাবে, 10 প্লাস 1 ডিভাইডেড বাই 2, ঠিক আছে? 10 আর 1 যোগ করলে কত 11, এই 11টা এবার আলাদা লাইনে লিখবেন না, এখানে লেখেন 11। তাহলে 11 যদি 2 দ্বারা ভাগ করি তাহলে রেজাল্ট কত 5.5। আমি কি বুঝাতে পারছি? যদি বুঝাতে পারি 1 নম্বর কোশ্চেনটা 1 2 3 4 আরও 4 ভাবে আসতে পারে, প্রত্যেকটা আমি অর দিয়ে লিখে দিছি। যেমন 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর গড়, এটা কীভাবে আসতে পারে? 1 থেকে 10 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড়, ক্রমিক সংখ্যা, ক্রমিক সংখ্যাগুলোর গড়, অথবা আসতে পারে 1 থেকে 10 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার গড়, ক্রমিক স্বাভাবিক সংখ্যার গড়, ক্রমিক স্বাভাবিক সংখ্যার গড়, প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার গড়, 1 2 3, 10 ধারাটির সংখ্যাগুলোর গড়। আচ্ছা প্রথমে আসেন ক্রমিক সংখ্যা জিনিসটা কি। ক্রমিক সংখ্যা জিনিসটা কি বলছে, 1 থেকে 10 পর্যন্ত ক্রমিক সংখ্যা। আচ্ছা ক্রমিক মানে হচ্ছে যদি 1 দিয়ে শুরু হয়, 1-এর পরের ডিজিট কত 2, 2-এর পর কত 3, 3-এর পর কত 4। তার মানে যখন ক্রমিক বলা হয় তখন হচ্ছে পরপর 1 থেকে ক্রমিক সংখ্যা, দ্যাট মিনস কি 1-এর পর ক্রমিক সংখ্যা কত 2, 2-এর পর কত 3, 3-এর পর কত 4। এই পর্যন্ত ঠিক আছে? স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা মানে হচ্ছে টাকা। টাকা মানে কি, আপনার কাছে 1 টাকা থাকতে পারে, 2 টাকা থাকতে পারে, 3 টাকা থাকতে পারে, 4 টাকা থাকতে পারে, 5 টাকা থাকতে পারে। আপনার কাছে টাকা থাকবে, কোনো পয়সা থাকবে না। তার মানে কি 1 টাকা 2 টাকা 3 টাকা 4 টাকা 5 টাকা 100 টাকা 200 টাকা 500 টাকা 700 টাকা, এই টাকাটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তার মানে যেটা হচ্ছে টাকা সেটাই হচ্ছে আমার স্বাভাবিক সংখ্যা। তাহলে আপনার কাছে সবচেয়ে কম কত টাকা থাকতে পারে 1। আপনার কাছে যদি টাকা থাকতে হয় তাহলে সবচেয়ে কম টাকা কত থাকতে পারে 1 টাকা। তার মানে ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1, ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1। তাহলে আমরা শিখলাম কি, স্বাভাবিক সংখ্যা মানে হচ্ছে টাকা। তাহলে একটা মানুষের কাছে সবচেয়ে কত কম টাকা থাকতে পারে 1 টাকা। তাহলে ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা হচ্ছে কত 1। তাহলে ক্রমিক সংখ্যা শিখলাম কি, 1 থেকে 10 পর্যন্ত ক্রমিক সংখ্যা মানে কি 1-এর পর 2, 2-এর পর 3, 3-এর পর 4। যদি বলে তো 5 থেকে ক্রমিক সংখ্যা, 5 থেকে 20 পর্যন্ত ক্রমিক সংখ্যা, তার মানে কি 5 6 7 8 এরকম করে 20 পর্যন্ত। আমি কি বুঝাতে পারছি? এগুলো কিন্তু সবই স্বাভাবিক সংখ্যা। কেন? এগুলো টাকা না, 5 টাকা 6 টাকা 7 টাকা, মানে শুধু টাকা হবে, কোনো পয়সা থাকবে না।
আর একজন মানুষের কাছে সবচেয়ে কত টাকা কম থাকতে পারে? 1 টাকা। তার মানে ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা কত? 1। তাহলে আমরা 1 নম্বরের এক্সাম্পলটা আরও যে 4 ভাবে আসতে পারে, সবভাবে আসলে কি পারবো? আমার কথা কি সবাই বুঝছেন? যদি পুরো বিষয়টা বুঝে থাকেন সবাই একটু লেখেন এক্সাম্পল 1 ডান। এই এক্সাম্পল 1টা আরও 4 ভাবে যেভাবে আসতে পারে আমি সবগুলো শিটে দিয়ে দিছি। সবাই একটু কমেন্টস করেন তো এক্সাম্পল 1টা কি পুরো ডান হয়েছে নাকি? আচ্ছা, এক্সাম্পল 1 সবার ডান হয়েছে। এবার আসেন এক্সাম্পল 3। এক্সাম্পল 3। আচ্ছা, 3 কি বলছে একটু দেখি ভাইয়া। 0 হতে 49 পর্যন্ত, 0 হতে 49 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত? আচ্ছা, 0 হতে 49 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড়। এখন এটাতে একটা সমান্তর ধারা, এটা তো আপনি এখন বুঝছেন, এটা তো আমার আর বুঝিয়ে দেওয়ার দরকার নাই। আচ্ছা, তাহলে 0 হচ্ছে আমার প্রথম পদ আর 49 হচ্ছে আমার শেষ পদ। তাহলে 0 হচ্ছে আমার প্রথম পদ আর 49 হচ্ছে আমার শেষ পদ। আমরা শিখছি কি সমান্তর ধারার ক্ষেত্রে গড় কি? শেষ পদ প্লাস প্রথম পদ ডিভাইডেড বাই 2। এটাকে শিখছি, শেষ পদ প্লাস প্রথম পদ ডিভাইডেড বাই 2। আচ্ছা, এরপর আমি শিখেছি কি ভাইয়া, এতটুকুর যে যোগ এটার আমরা এখন থেকে আলাদা লাইনে করবো না। 49-এর সাথে 0 যোগ করলে আসে কত? 49। এই 49-টা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে অ্যান্সার কত? 24.5। আমি কি বুঝাতে পারছি? তাহলে এটা নিয়ে কি আমার কিছু বলার দরকার আছে? তাহলে এটা দিয়ে যদি আমার কিছু বলার দরকার না থাকে আমি 6 নম্বর কোশ্চেনটা করাই, তারপর আমি পরবর্তী ফিডব্যাক নিচ্ছি। 6 নম্বর কোশ্চেনটা একটু দেখেন। 6 নম্বর কি বলছে দেখেন, 1,2,3 ... n এই ধারাটির গাণিতিক গড় কত? এই কোশ্চেনটার পাশে 3 স্টার দেন। এই কোশ্চেনটার পাশে সবাই 3 স্টার দেন। দিছেন? আচ্ছা, কি বলছে? 1,2,3 ... n এই ধারাটির গাণিতিক গড় কত? গড় বের করতে বলছে। আচ্ছা, আপনি গড় বের করার সূত্র শিখছেন কি? যদি সমান্তর ধারার ক্ষেত্রে হয় তাহলে শেষ পদ প্লাস প্রথম পদ ডিভাইডেড বাই 2। আচ্ছা, এইটা যে একটা সমান্তর ধারা, এটাকে আপনি বোঝেন? যদি বুঝে থাকেন আলহামদুলিল্লাহ। তাহলে এটা হচ্ছে আমার প্রথম পদ আর এটা হচ্ছে আমার শেষ পদ। তাহলে শেষ পদ হচ্ছে n, প্রথম পদ হচ্ছে 1 ডিভাইডেড বাই 2। দ্যাট মিনস হচ্ছে n প্লাস 1 ডিভাইডেড বাই 2। ক্লিয়ার? এটা প্রথম পদ 1, শেষ পদ হচ্ছে n। বসাই দেবো, ঝামেলা শেষ। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে আপনি যদি এটা না বুঝেন এটা কি সমান্তর ধারা কি না, তাহলে কি করবেন? 1,2,3 কোন পর্যন্ত গেছে? n পর্যন্ত গেছে। আচ্ছা, আমি শিখেছিলাম কি পরপর দুইটা পদের বিয়োগফল যদি সমান হয় তখন আমি তারা বলবো কি সমান্তর ধারা। তাহলে পরপর দুইটা পদের বিয়োগফল দেখেন, 2 থেকে 1 রে বাদ দিলে কত? 1। 3 থেকে 2 রে বাদ দিলে কত? 1। তাহলে পরপর দুইটা পদের বিয়োগফল কি সমান হয়েছে না? তাহলে পরপর দুইটা পদের বিয়োগফল যদি সমান হয় তখন আমরা তারা কি বলবো? সমান্তর ধারা। তাহলে এটা কি ধারা ভাইয়া? সমান্তর ধারা। কথা কি বুঝতে পারছি? ক্লিয়ার? আচ্ছা, এখন পরীক্ষায় কি এত কিছু লেখার টাইম আছে? না। পরীক্ষা আপনি কি করবেন দেখেন, 2 থেকে 1 রে বাদ দিলে আসে কত? 1। 3 থেকে 2 রে বাদ দিলে আসে কত? 1। তাহলে বিয়োগফল কি একই রকম হয়েছে না? পরীক্ষায় যদি যে কোনো একটা ধারা সমান্তর না গুণোত্তর যদি দ্রুত বুঝতে চান কি করবে? দ্বিতীয় পদ থেকে প্রথম পদে বিয়োগ করেন, আসছে কত? 1। তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদে বিয়োগ করেন, আসছে কত? 1। শুধু দুইটা নিয়ে কাজ করবেন, দ্বিতীয় পদ থেকে প্রথম পদে বিয়োগ করবেন, তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদে বিয়োগ করবেন। করছেন? দুইটার বিয়োগফল কি একই আসছে না? তাহলে এটা কি ধারা? সমান্তর ধারা। আর সমান্তর ধারার ক্ষেত্রে গড় বের করার সূত্র কি? শেষ পদ প্লাস প্রথম পদ ডিভাইডেড বাই 2। এখানে প্রথম পদ হচ্ছে 1 আর শেষ পদ হচ্ছে n। তার মানে সূত্র অনুসারে কি লেখা যায়? n প্লাস 1 ডিভাইডেড বাই 2। ক্লিয়ার? আমি কি বুঝাতে পারছি? আচ্ছা, যদি বুঝাতে পারি আরও দুইটা ম্যাথ করাই, তারপর আপনাদের কাছ থেকে আমি একটু ফিডব্যাক নেব ক্লাসটা কেমন হচ্ছে বা আমাদের পড়াশোনার গতি কি আমরা এমন রাখবো না কেমন রাখবো, সব কিছু একটা ওভারঅল ফিডব্যাক আমরা নেব। এক্সাম্পল 7।
সাথে কি বলছে দেখি, 1 থেকে 50 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর গড়। আচ্ছা, 1 থেকে 50 পর্যন্ত এই সংখ্যাগুলোর যদি গড় বের করতে বলতো, লক্ষ্য করে 1 থেকে 50 পর্যন্ত এই সংখ্যাগুলোর যদি গড় বের করতে বলতো, তখন আপনার 1 হচ্ছে প্রথম পদ, আর 5 হচ্ছে আমার 50 হচ্ছে আমার শেষ পদ। তারপর আমি সমান্তর দ্বারা সূত্র জানি কি, গড়ের শেষ পদ প্লাস প্রথম পদ ডিভাইডেড বাই 2। আচ্ছা, পারলাম। এই কোশ্চেনটা 3 ভাবে আসতে পারে। কি কিভাবে? 1 থেকে 50 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত, ক্রমিক সংখ্যাগুলোর গড় কত, এরকম আসতে পারে। আবার এরকম আসতে পারে, পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর গড় কত, বিজোড় সংখ্যাগুলোর গড় কত, এরকম আসতে পারে, জোড় সংখ্যাগুলোর গড় কত। তার মানে আপনার এই একই কোশ্চেন কিন্তু 3 ভাবে আসতে পারে। 1 থেকে 50 পর্যন্ত দিয়ে বলতে পারে ক্রমিক সংখ্যাগুলোর গড়, তখন কি এটা প্রথম পদ, এটা শেষ পদ, গড় সমান কি শেষ পদ প্লাস প্রথম পদ ডিভাইডেড বাই 2। যদি বলা হয় বিজোড় সংখ্যাগুলোর গড়, মাইন্ড ইট, বিজোড় সংখ্যাগুলোর যদি গড় বলে, তখন আপনার শুরু হবে কি দিয়ে, 1। আচ্ছা, বিজোড় সংখ্যা, 1-এর পরের বিজোড় সংখ্যা কত, 3, 3 পরের বিজোড় সংখ্যা কত, 5, এরকম করে 50-এর আগ পর্যন্ত বিজোড় সংখ্যা কত ভাইয়া, 49। বিষয়টা দেখেন, আপনারা বলছে বিজোড় সংখ্যাগুলোর গড় কত, তাহলে 1 থেকে 50 এর ভিতর বিজোড় সংখ্যাগুলো কি আছে, প্রথমে শুরু হবে 1 দিয়া, 1-এর পরেরটা কত, 3, 3-এর পরেরটা কত, 5। আর কি লেখার দরকার আছে না? কোন পর্যন্ত যাবেন, 50, 50 তো আমার জোড়, তাহলে তো 50 নেওয়া যাবে না, তাহলে 50-এর আগের বিজোড় সংখ্যা কোনটা, 49। তাহলে এইটা হচ্ছে আমার এখন প্রথম পদ, এইটা হচ্ছে আমার শেষ পদ। তাহলে সূত্র ছিল কি, গড় সমান কি, শেষ পদ প্লাস প্রথম পদ ডিভাইডেড বাই 2। তাহলে 49-এর সাথে 1 যোগ করলে হচ্ছে 50, 50-এর 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 25। আমি কি বিষয়টা বুঝাইতে পারছি? যদি বলা হয় 1 থেকে 50 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর গড় কত, তাহলে 1 থেকে 50-এর ভিতর বিজোড় সংখ্যা শুরু হবে কি দিয়ে, 1। আচ্ছা, আরেকটু জিনিস মাথায় রাখেন, ক্রমিক সংখ্যা, ক্রমিক বিজোড় সংখ্যা আর হচ্ছে ক্রমিক জোড় সংখ্যা, এটার ভিতরে পার্থক্যটা কি? আপনারা বলা হলো 1 থেকে 50 পর্যন্ত ক্রমিক সংখ্যা, 1 থেকে 50 পর্যন্ত ক্রমিক সংখ্যা মানে কি জানেন? 1 থেকে 50 পর্যন্ত ক্রমিক সংখ্যা মানে হচ্ছে 1, 1-এর পর 2, 2-এর পর 3, 3-এর পর 4, আপ টু কোন পর্যন্ত, 50 পর্যন্ত। আচ্ছা, খুব ভালো কথা। যদি বলা হয় 1 থেকে 50 পর্যন্ত ক্রমিক বিজোড় সংখ্যা, তাহলে প্রথম বিজোড় সংখ্যা হচ্ছে 1, 1-এর পরের বিজোড় সংখ্যা কোনটা, 3, 3-এর পর কত, 5, তাহলে 1-এর পরবর্তী বিজোড় সংখ্যা হচ্ছে 3, 3 পরবর্তী বিজোড় সংখ্যা হচ্ছে 5। ক্রমিক মানে হচ্ছে পরেরটা, সংখ্যা বললে 1-এর পরের সংখ্যাটা হচ্ছে 2, কিন্তু যদি বিজোড় সংখ্যা বলে তাহলে 1-এর পরের সংখ্যাটা হচ্ছে কত, 3, যদি জোড় সংখ্যা বলে তাহলে 2-এর পরের সংখ্যাটা কত, 4, 4-এর পরের সংখ্যাটা কত, 6। আমি কি বুঝাইতে পারছি? বুঝছেন? তাহলে ক্রমিক সংখ্যার কাহিনীটা কি বুঝছেন? ক্রমিক সংখ্যা, ক্রমিক বিজোড় সংখ্যা অথবা ক্রমিক জোড় সংখ্যা। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, যদি ক্লিয়ার হন আমি আরেকটা এক্সাম্পল করে তারপর ফিডব্যাক নিচ্ছি। টাইপ 1-এর এক্সাম্পল নাম্বার 8। আচ্ছা, এক্সাম্পল নাম্বার 8-এ কি বলছে, 2 থেকে শুরু করে পরপর 5টি জোড় সংখ্যার গড় কত। 2 থেকে শুরু করে পরপর 5টি জোড় সংখ্যা। আচ্ছা, 2 থেকে শুরু করে পরপর 5টা জোড় সংখ্যা, 2-এর পর কি 4, 4-এর পর কি 6, 6-এর পর কি 8, 8-এর পর কি 10। 2 থেকে শুরু করে পরপর 5টি জোড় সংখ্যা, তাহলে 2-এর পরের জোড় সংখ্যা কত, 4, 4-এর পর কত 6, 6-এর পর কত 8, 8-এর পর কত 10। আচ্ছা, এটা হচ্ছে প্রথম পদ, এটা হচ্ছে শেষ পদ। আচ্ছা, কারো যদি মাথায় প্রশ্ন আসে যে ভাই এটা কি সমান্তর ধারা, অফকোর্স সমান্তর ধারা। 4 থেকে 2 বাদ দিলে 2, 6 থেকে 4-এর বিয়োগ করলে 2, তাহলে বিয়োগফল কি একই রকম হচ্ছে না? হচ্ছে। আচ্ছা, তাহলে সমান্তর ধারার ক্ষেত্রে গড় বের করার সূত্র কি, শেষ পদ প্লাস প্রথম পদ ডিভাইডেড বাই 2। তাহলে শেষ পদ কত, 10, প্রথম পদ 2 ডিভাইডেড বাই 2, 10-এর সাথে 2 যোগ করলে হচ্ছে 12, 12-এর 2 দ্বারা ভাগ করলে 6। তাহলে অ্যান্সার কত, 6। আমি কি পুরো বিষয়টা বুঝাইতে পারছি? তাহলে টাইপ 1 ফুল ডান। এটা লেখার আগে আমি একটু সামারি করে দিচ্ছি। সামারিটা হচ্ছে কি, আপনাকে যে কোনো একটা ধারা দিবে, ধারাটা হবে অবশ্যই সমান্তর ধারা। ওই সমান্তর ধারা যদি গড় বের করতে বলে তখন আমার সূত্র কি, শেষ পদ প্লাস প্রথম পদ ডিভাইডেড বাই 2। ধারার প্রথম পদটা হচ্ছে প্রথম পদ, শেষ পদটা হচ্ছে শেষ পদ। এখন যদি জোড় অথবা বিজোড় দেয় অথবা যদি শুধু সংখ্যা দেয়, ক্রমিক সংখ্যা, এক্ষেত্রে পার্থক্যটা আমরা এখন আশা করি বুঝতে সবাই পারছি। যদি পুরো বিষয়টা বুঝে থাকি তাহলে সবাই একটু কমেন্টস করেন টাইপ 1 ফুল ডান। সবাই একটু কমেন্টস করেন টাইপ 1 ফুল ডান হয়েছে কিনা।
গুড। টাইপ 1 যদি ফুল ডান হয়ে থাকে, এবার করব টাইপ 2। আচ্ছা, কারো যদি কোনো কোশ্চেন থাকে, কোশ্চেন তো স্বাভাবিকভাবে থাকতেই পারে। আমরা হচ্ছে যে এই সলভ ক্লাসটা নেব, প্রত্যেকটা চ্যাপ্টারের উপর আমাদের একটা করে সলভ ক্লাস হবে। ওই সলভ ক্লাসে আপনি যে জিনিসটা একটু কম বুঝছেন অথবা আপনার যদি কোনো প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়া হবে। আর আমি যখন একটা চ্যাপ্টার পুরো শেষ করবো, যেমন ধারার উপর 4টা বা 5টা ক্লাস হবে, ধারার উপর 4টা বা 5টা ক্লাস হবে। সাধারণত একটা অধ্যায়ের উপর 3টা বা 4টা ক্লাস নেওয়া হয়। আমরা প্রথম যেহেতু শুরু করছি মাত্র, এই চ্যাপ্টারটা আমরা 4 দিন বা 5 দিন সময় নিয়ে পড়বো। প্রথম তো একটু তাড়াহুড়া না করি, একটু আমরা পরস্পরের সাথে আন্ডারস্ট্যান্ডিংটা তৈরি করি যে আমরা পড়া কীভাবে বুঝি, কীভাবে পড়ানো উচিত। এর জন্য আমরা ধারাটা 4টা বা 5টা ক্লাস নেব। আর যেদিন অধ্যায়টা শেষ হবে, সেদিন আমি একটা পোস্ট দেবো স্ট্যাটাস, যে এই অধ্যায়ে কারো কোনো প্রশ্ন, কারো কোনো সমস্যা থাকলে কমেন্টসে জানান। আপনার যদি কোনো প্রশ্ন অথবা সমস্যা থাকে, আপনি সেটা কমেন্টসে জানাবেন। কথা কি বুঝতে পারছেন? এরপর আমরা সলভ ক্লাসে সেটা নিয়ে আলোচনা করব। আমাদেরও তো অনেক সময় আছে, আমরা ধীরে স্থিরভাবে ইনশাল্লাহ খুব সুন্দর করে পড়বো। আচ্ছা, এবার আসেন টাইপ 2। টাইপ 2 এর জন্য সবাই প্রথমে একটা সূত্র লেখেন। আচ্ছা, আমি একটা সূত্র লিখলাম, তার আগে বিষয়টা সবাই বোঝেন। এইটা শুধু বুঝতে পারলেই টাইপ 2 শেষ। আপনার প্রশ্নে যদি বলা হয় কততম পদ বের করতে, প্রশ্নে কি কি বলতে পারে? কততম পদ বের করতে বলতে পারে, কততম পদ। আচ্ছা, কোন পদ বের করতে বলতে পারে? কোন পদ বের করতে বলতে পারে? পদ সংখ্যা চাইতে পারে। তার মানে আপনাকে পরীক্ষার প্রশ্নে কততম পদ, কোন পদ অথবা পদ সংখ্যা, এই 3টা টার্মের যে কোনো একটা টার্ম যদি বের করতে বলে, এই 3টা টার্মের যে কোনো একটা টার্ম যদি চায়, তখন সূত্রটা হচ্ছে কি, শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই সাধারণ অন্তর প্লাস 1। শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই সাধারণ অন্তর প্লাস 1। এই সাধারণ অন্তর বের করার নিয়মটা হচ্ছে, আমরা সাধারণ অন্তরটা ডি দ্বারা প্রকাশ করি। এটা পরের টাইপে আমি পড়াবো। সাধারণ অন্তর, এটা হচ্ছে ডি। এটা বের করার নিয়ম হচ্ছে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। তার মানে সাধারণ অন্তর বের করার নিয়মটা কি, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। এটা বের করলে আমরা সাধারণ অন্তরটা পেয়ে যাব। তাহলে প্রশ্নে যদি কততম পদ, কোন পদ, পদ সংখ্যা, 3টা জিনিসের যে কোনো একটা জিনিস যদি চায়, তাহলে আমাদের সূত্র কি, শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই সাধারণ অন্তর প্লাস 1। ক্লিয়ার? সাধারণ অন্তর কীভাবে বের করব? দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। আচ্ছা, বিষয়টা যদি বুঝে থাকি, আমরা একটু এক্সাম্পল নাম্বার 1 দেখি। আচ্ছা, 1 নম্বর এক্সাম্পলে কি বলছে দেখেন, 13 প্লাস 20 প্লাস 27 প্লাস 34 প্লাস ডট 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 প্লাস 111 বলা হয়েছে এই ধারাটির পদ সংখ্যা কত? আচ্ছা ভাইয়া, 1 নম্বর কোশ্চেনটা একটু সবাই লক্ষ্য করেন। 1 2 3 4 5, 1 নম্বর কোশ্চেনটা মোট 5টা ফরম্যাটে আসতে পারে। আমি কিন্তু 5টা ফরম্যাটে একের সাথে কোশ্চেনে দিয়ে দিছি। এত ধারাটির পদ সংখ্যা কত? 1 এর 1, 1 এর 2 এ কি আসতে পারে? এত ধারাটির শেষ পদ 111 হলে পদ সংখ্যা কত? এত ধারাটির কততম পদ 111? এত ধারাটির কোন পদ 111? লাস্টের অর্থটা আমি একটু পরে করাচ্ছি। তার মানে এই 1 নম্বর কোশ্চেনটা আরও 4 ভাবে আসতে পারে। কীভাবে আসতে পারে আমি আপনাদের এটা লিখে দিছি কোশ্চেনে। আচ্ছা, আপনি শিখছেন কি, কততম পদ, কোন পদ, কিংবা যদি পদ সংখ্যা চায় তাহলে সূত্র কি, শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই সাধারণ অন্তর প্লাস 1। এই শিখছেন না? আচ্ছা, এবার আসেন, এটা হচ্ছে কি আমার প্রথম পদ, এটা হচ্ছে কি আমার শেষ পদ। আচ্ছা, খুব ভালো কথা। এটা হচ্ছে প্রথম পদ, এটা হচ্ছে শেষ পদ। আচ্ছা, সাধারণ অন্তর বের করার জিনিসটা শিখেছি কি, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। আচ্ছা, তাহলে দ্বিতীয় পদ হচ্ছে 20, প্রথম পদ হচ্ছে 13, তাহলে সাধারণ অন্তর কত? 7। সাধারণ অন্তর কি 7 না?
সাধারণ অন্তর হচ্ছে 7। তাহলে আপনারা শিখছেন কি, শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই সাধারণ অন্তর প্লাস 1। সাধারণ অন্তর বাইর করবো কীভাবে, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। তাহলে আমি কি সব কিছু পেয়ে গেছি না? এখন বসান, শেষ পদ কত 111, প্রথম পদ কত 13, সাধারণ অন্তর কত 7 প্লাস 1। 111 থেকে যদি 13 বাদ দেন, বাদ দিলে আসে কত, এরকম কেটে দেন, কেটে লেখেন 98, লিখছেন, কেটে দিয়ে লিখলেন 98। এখানটা কাটাকাটি করেন, 7 1 7, 28 14, তাহলে 14 এর 1 যোগ করলে 15। আমি কি বুঝাইতে পারছি? তাহলে এই ধরনের কোশ্চেন কি হবে, হয় বলবে পদ সংখ্যা, অথবা বলবে কততম পদ, অথবা বলবে কোন পদ। যাই বলুক না কেন আমার সূত্র কি, শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই সাধারণ অন্তর প্লাস 1। এবার আমি ভ্যালুগুলো বসায় দেবো, আমাদের গান শেষ। এই পর্যন্ত কি বুঝছেন? যদি বুঝে থাকেন, একের একদম শেষের অটটা এটার পাশে 3 স্টার দেন। একের একদম শেষের অটটা এটার পাশে 3 স্টার দেন। আচ্ছা, 13 প্লাস 20 প্লাস 27 প্লাস 34 প্লাস ডট 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 ধারাটির n তম পদ 111 হলে n এর মান। মাইন্ডেড, আপনার এটা হচ্ছে একের একদম লাস্টের অটটা। আপনি যখন আমি একটা টাইপ 1 একটা কোশ্চেন লিখছিলাম 1, 2, 3 ডট 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 n, এই ধারাটা গড় বের করতে বলছিলাম, তাই না? তখন আপনি এটারে লিখছিলেন কি প্রথম পদ, আর এটারে লিখছিলেন কি শেষ পদ। তার মানে এই n হচ্ছে কি পদ, শেষ পদ। আমার কথাটা বুঝছেন, এই n হচ্ছে কি পদ, শেষ পদ। আচ্ছা, এখন এই যে আমি একটা ধারা লিখলাম, তাহলে এইটা হচ্ছে আমার প্রথম পদ, এটার আমি ধরছিলাম শেষ পদ, বুঝছেন? আচ্ছা, এখন এই কোশ্চেনটা একটু চিন্তা করি, 13, 20, 27, 34 ডট 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 ধারাটির n তম পদ 111। আচ্ছা, তার মানে কি n তম পদ, তার মানে এই যে পদটার ভ্যালুটা দেওয়া আছে এটাই কি শেষ পদ না? এই পর্যন্ত ঠিক আছে? এই ধারাটার n তম পদ হচ্ছে 111, দ্যাট মিনস হচ্ছে কি এই শেষ পদটা কি 111 না? তাহলে এটা হচ্ছে আমার প্রথম পদ, আর এটা হচ্ছে আমার শেষ পদ। আচ্ছা, এইবার আপনি যখন ফর্মুলা শিখছিলেন, আপনি ফর্মুলা শিখছিলেন কি পদ সংখ্যা অথবা কততম পদ অথবা কোন পদ, এইটা যদি প্রশ্নে চায় তখন আপনার সূত্র ছিল কি শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই সাধারণ অন্তর প্লাস 1। এইবার আপনারা এইটা না বললে বলছে n, এই n কি জানেন ভাইয়া? n মানে হচ্ছে টোটাল কয়টা পদ সংখ্যাও বলতে পারি, কোন পদটাও বলতে পারি, কততম পদটাও বলতে পারি। কথা কি বুঝছেন? তার মানে সরাসরি যদি কোশ্চেনটা এরকম না দিয়ে এরকম এনও দেয়, তখনও সূত্র হচ্ছে শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই সাধারণ অন্তর প্লাস 1। মানে এইটা পদ সংখ্যাও বলা যায়, এটারে কোন পদও বলা যায়, এটারে কততম পদ বলা যায়, এটারে এনও বলা যায়। আমি কি কথা বুঝাইতে পারছি? যদি বুঝাইতে পারি, এই যে একের লাস্টের পাশের যে অটটা এটার পাশে 3 স্টার দিয়ে লেখেন বি কেয়ারফুল। এইটাই একটু ঝামেলায় আপনি পড়তে পারেন, আমার কথা কি বুঝছেন? এটার পাশে একটু সবাই লেখেন বি কেয়ারফুল। ক্লিয়ার? আমি কিভাবে এই প্রশ্নটা এই ফরম্যাটে আনছি এটাকে বুঝাইতে পারছি? যদি বুঝাইতে পারি সবাই একটু লেখেন তো এক্সাম্পল 1 ডান। এটা যদি সবাই বুঝে থাকেন একটু লেখেন এক্সাম্পল 1 ডান। আচ্ছা, এক্সাম্পল 1 মোটামুটি সবাই বুঝছেন।
যারা একটু কম বুঝছেন সমস্যা নেই, আমি আরেকটা এক্সাম্পল করাচ্ছি। এক্সাম্পল নাম্বার 4। যারা ভালো বুঝছেন ভালো কথা, যারা কম বুঝছেন আরেকবার করাবো। এরপরও কোনো সমস্যা থাকলে তো সলভ ক্লাস আছে, আর আমাদের হাতে অনেক সময় আছে ভাইয়া। ইনশাল্লাহ আমরা সময় নিয়ে খুব সহজ করে মজা করে ম্যাথটা শিখবো। আচ্ছা, একটু বাম পাশে থেকে লিখি। এক্সাম্পল নাম্বার 4। আচ্ছা, 4-এ কি বলছে দেখি। 11 + 9 + 7 + 5 এত ধারাটির কোন পদ -3। খুব ভালো কথা। আচ্ছা, আপনারা আমি কি শিখেছিলাম? প্রশ্নে যদি পদ সংখ্যা, কোন পদ, কততম পদ যাই বের করতে বলুক না কেন, আমাদের সূত্র কি ছিল? শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই সাধারণ অন্তর যোগ 1, এই ছিল না? আচ্ছা, এটা কি? এটা হচ্ছে আমার প্রথম পদ। আচ্ছা, এত ধারাটির কোন পদ -3? এটা মানে কি জানেন? মানেটা হচ্ছে এরকম, 11 + 9 + 7 + 5 ধারাটির কোন পদ, তার মানে এটা হচ্ছে শেষ পদ। এই প্রশ্নটা এভাবে দিছে আর এভাবে, দুটো একই কথা। আপনারা যদি কখনো কোশ্চেনটা এরকম রেডিমেড না দেয়, মানে এরকম না দিয়ে যদি এরকম দেয়, অর্থ একই। 11 + 9 + 7 + 5 ... -3। আচ্ছা, তাহলে প্রথম পদ পাইলাম আমি 11, শেষ পদ পাইলাম -3। শেষ পদ হচ্ছে -3, প্রথম পদ হচ্ছে 11। খুব ভালো কথা। আচ্ছা, সাধারণ অন্তরের জন্য গল্প কি ছিল? দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। তাহলে এই যে দ্বিতীয় পদ হচ্ছে 9 আর প্রথম পদ হচ্ছে 11, তাহলে 9 থেকে যদি 11 বিয়োগ করেন তাহলে আসে কত? -2। একটা নোট সবাই নেন, এই যে সাধারণ অন্তর, এই যে সাধারণ অন্তরটা আমরা সাধারণত প্রকাশ করি ডি দ্বারা। এই ডি সমান হচ্ছে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। এই ডি এর মান ধনাত্মকও হইতে পারে, আবার ঋণাত্মক হইতে পারে। যেমন আগের যে অঙ্কটা করছেন তখন ডি এর মান কি পজিটিভ আসছিল, আর এখন যে ম্যাথটা করতেছেন ডি এর মান কি নেগেটিভ আসতেছে। কোনো সমস্যা নাই, ডি এর মান ধনাত্মক আসতে পারে, ঋণাত্মক আসতে পারে। তার মানে কি সাধারণ অন্তরের মান ধনাত্মক হইতে পারে, ঋণাত্মক হইতে পারে, কোনো প্রবলেম নাই। আচ্ছা, তাহলে এখন ক্যালকুলেশন করেন। যখনই এই ক্যালকুলেশন আসবে একটু প্লাস মাইনাসে, তখন আমি যেমন সরাসরি এক লাইনে লিখছি, সরাসরি লিখবেন না, কারণ আপনি পরীক্ষায় ভুল করতে পারেন। সরাসরি তখন লিখবেন না, তখন -3 আর -11 কি আসে? -14 ডিভাইডেড বাই -2 + 1। বিষয়টা দেখেন, -3 আর -11 এটা সমান -14। এটা আমি এবার সরাসরি লিখবো না, কারণ আপনি একটু ক্যালকুলেশনে দুর্বল হতে পারেন, হলে তো পরীক্ষায় ভুল করে ফেলবেন। তাহলে -3 আর -11 করলে আসে কত? -14। -14 ডিভাইডেড বাই -2। আচ্ছা, তাহলে এই মাইনাস আর এই মাইনাস কি কাটা যায়? তাহলে 2 আর 14 7, সাথে সাথে 1 যোগ করলে 8। তাহলে অ্যান্সার কত? 8। আমি কি বুঝাইতে পারছি? তাহলে গল্পটা কি? কোশ্চেনটা যদি কখনো এরকম বলে, এই ধারাটির কোন পদ -3, কোন পদ বলছে, পদ সংখ্যা বলছে, অথবা কততম পদ বলছে, সূত্র কি? শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই সাধারণ অন্তর প্লাস 1। ক্লিয়ার? আচ্ছা, প্রথমটা হচ্ছে প্রথম পদ, সেটা হচ্ছে শেষ পদ। সাধারণ অন্তর কীভাবে বের করবো? দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। আমি কি এই পর্যন্ত বুঝাতে পারছি? এই পর্যন্ত যদি বুঝা থাকেন সবাই একটু লেখেন এক্সাম্পল 4 ডান। এটা একটু লেখেন তো সবাই, এক্সাম্পল 4টা কি ডান হয়েছে নাকি? এক্সাম্পল 4টা কি ডান হয়েছে নাকি? একটু সবাই কমেন্টস করেন তো। সূত্রটা এমন কেন হবে এটা বুঝিয়ে দিলে সুবিধা হতো। গুড। সূত্রটা কিভাবে আমি আনছি শর্টকাট, এটা যদি জানতে চান ভালো কথা, আমি দেখাবো। আচ্ছা, এক্সাম্পল 4 ডান হয়েছে। এই সূত্রটা আমি কীভাবে আনছি, যে শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড সাধারণ অন্তর প্লাস 1। আমি টাইপ 4টা পড়ানোর পর আমাকে যখন একজন মনে করি, আমি দেখাই দেবো। মানে টাইপ 4টা পড়ানোর পর একটু মনে করে দিন ভাইয়া। এটা আনছি n-তম পদ সমান a + n - 1 * d, এই সূত্র দিয়া। যে প্রশ্নটা করছেন n-তম পদ সমান a + n - 1 * d, এই সূত্র দিয়ে বানানো হয়েছে। টাইপ 4 পড়ানোর পর একটু মনে করে দিন। আচ্ছা, এবার আসেন কোশ্চেন নাম্বার 10, 11, 12, 13। এই চারটা ম্যাথে খুব ইম্পর্টেন্ট।
10, 11, 12, 13 চারটা ম্যাথে ইম্পর্টেন্ট, চারোটার পাশে 3 স্টার দেন। 10, 11, 12, 13 10 থেকে 13 এই চারটা ম্যাথই 3 স্টার দেন, দিছেন? আচ্ছা, এবার আসেন 10 নম্বর কোশ্চেনটা একটু দেখি। 10 কি বলছে দেখেন, 15 থেকে 69 পর্যন্ত কতগুলো পদ আছে যা 3 দ্বারা বিভাজ্য? 15 থেকে 69 পর্যন্ত কতগুলো পদ আছে যা 3 দ্বারা বিভাজ্য? আচ্ছা, খুব ভালো কথা। 15 থেকে 69 পর্যন্ত কতগুলো পদ আছে? আচ্ছা, 15 দিয়ে পদ শুরু হবে, তাই না? আর শেষ হবে কি দিয়া? 69 দিয়া। বিষয়টা বোঝেন বিষয়টা। 15 থেকে 69 পর্যন্ত কতগুলো পদ আছে যা 3 দ্বারা বিভাজ্য? তাহলে 15 থেকে 69 এই যদি হয় আমার পদের রেঞ্জ, তাহলে শুরু হবে কি দিয়া? 15 দিয়া, শেষ হবে কি দিয়া? 69 দিয়া। আচ্ছা, বলছে কি 3 দ্বারা বিভাজ্য। আচ্ছা, 3 দ্বারা যদি বিভাজ্য হইতে, 15 কি 3 দ্বারা বিভাজ্য? হ্যাঁ, 3 দ্বারা তো বিভাজ্য, 5 হয়। 69 কি 3 দ্বারা বিভাজ্য? হ্যাঁ, বিভাজ্য। আচ্ছা, তাহলে 15-র পর 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কি? 18। তারপরটা কি? 21। তারপরটা কি? 24। এতগুলো লেখার কোনো দরকার নাই। আর শেষেরটা কত? 69। তার মানে আমরা 15 থেকে 69 পর্যন্ত বলা হয়েছে, 15 থেকে 69 পর্যন্ত কতগুলো পদ আছে যা 3 দ্বারা বিভাজ্য? তাহলে 15 থেকে শুরু, শেষ হয়েছে 69 দিয়া। খুব ভালো কথা। তাহলে 3 দ্বারা বিভাজ্য, 15 তো 3 দ্বারা বিভাজ্য হয়। যে কোনো একদম কোশ্চেন করতে পারতেন, যদি বিভাজ্য না হয় আরেকটা এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি। 15 থেকে শুরু, তাহলে 15-র পরবর্তী 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কত? 18। তারপরটা কত? 21। আর নেওয়ার দরকার নাই, নিলেন। আচ্ছা, এটা হচ্ছে কি আমার প্রথম পদ, এটা হচ্ছে কি আমার শেষ পদ। এটা হচ্ছে আমার প্রথম পদ, এটা হচ্ছে আমার শেষ পদ। আচ্ছা, পদ সংখ্যা চাইছে কি? কতগুলো পদ আছে, তার মানে কি পদ সংখ্যা চাইছে? আচ্ছা, পদ সংখ্যা চাইলে সূত্র কি? শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই সাধারণ অন্তর প্লাস 1। এই তো ঠিক আছে কোয়েল ভাইয়া। এবার দেখেন, প্রথম পদ হচ্ছে কি? 15, আর শেষ পদ কত? 69। 69 মাইনাস 15। আচ্ছা, এবার আসেন সাধারণ অন্তর। সাধারণ অন্তর তো 3 হবে, কেন? 3 দ্বারা বিভাজ্য। আর যদি 3 সরাসরি বেসিক দিয়ে লেখেন, 3 দ্বারা বিভাজ্য হইতে হলে তো সাধারণত 3ই হইতে হবে। আর যদি বেসিক দিয়ে না লেখা নর্মাল নিয়মে আসেন, তাহলে কি 18 থেকে 15 বাদ দিলে বিয়োগ করলে কত আসে? 3। 21 দিয়ে 18 বিয়োগ করলে আসে কত? 3। তাহলে আমরা সাধারণত শিখছি কি? দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। তাহলে 18 থেকে 15 বিয়োগ করলে আসে কত? 3। আমার কথা কি সবাই বুঝছেন? যারা বেসিক দিয়ে করবেন তারা সরাসরি তো বুঝতেছেন সাধারণত 3, কারণ 3 দ্বারা বিভাজ্য হইতেছে না। তাহলে 15-র পরটা কি? 18। 18-র পরটা কত? 21। 21-এর পরটা কি? 24। তাহলে প্রত্যেকটা ডিফারেন্স কত? 3 হইতে হবে না? আর যারা বেসিকটা দিয়ে না বুঝবেন তারা হচ্ছে কি? সাধারণ অন্তর মানে কি? দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। তাহলে 69 মাইনাস 15 ডিভাইডেড বাই 3 প্লাস 1। আমি কি বুঝাইতে পারছি? আমি আর ক্যালকুলেশনটা দেখাচ্ছি না, পারা কি যাবে? তাহলে আপনারা যদি বলা হয় 15 থেকে 69 পর্যন্ত, 15 থেকে 69 পর্যন্ত কতগুলো পদ আছে যা 3 দ্বারা বিভাজ্য, এটা আমরা পারবো। এখন প্রশ্ন হচ্ছে, একটু কোশ্চেনটা যদি ঘুরে আসে, কোশ্চেন নাম্বার 13 একটু মনোযোগ সহকারে ভাই দেখেন, তাইলে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এবার আসেন 13। আচ্ছা, 13তে কি বলছে একটু দেখি। 1 থেকে 100 পর্যন্ত, 1 থেকে 100 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি? 1 থেকে 100 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি? মানে কি? আপনার কোশ্চেন করছে 1 থেকে 100-র ভিতর কতগুলো সংখ্যা আছে যা 3 দ্বারা বিভাজ্য। খুব ভালো কথা। আপনার আগের কোশ্চেনে বলছিল কি 15 থেকে 69-এর ভিতর কতগুলো, 15 থেকে 69 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টা, এটা যখন বলছে তখন আপনার প্রথম পদ ছিল কি 15, শেষ পদ ছিল কি 69। 15 3 দ্বারা বিভাজ্য, 69 3 দ্বারা বিভাজ্য। তাহলে আপনার গল্প শুরু হয়েছিল কি 15 দিয়া, তারপরটা কি 18, তারপরটা 21, লাস্টেটা ছিল কত 69, তাই না? কিন্তু এইবার একটু ভেজাল আছে ভাইয়া, বলছে 3 দ্বারা বিভাজ্য। 1 কি 3 দ্বারা বিভাজ্য? না। 2 কি 3 দ্বারা বিভাজ্য? না। 3 কি 3 দ্বারা বিভাজ্য? ইয়েস। তার মানে শুরু হবে কত দিয়া? 3 দিয়া। তাহলে 3-এর পরেরটা কত? 6, 6-এর পরেরটা কত? 9, এরকম করে চলবে। আচ্ছা চললো। 100 কি 3 দ্বারা বিভাজ্য? না। 100 দিয়ে তো 3 দ্বারা বিভাজ্য না। এবার 100-এর আগেরটা চিন্তা করেন, 99 কি 3 দ্বারা বিভাজ্য? হ্যাঁ। তাহলে শেষ পদ কত? 99। আমার কথা কি সবাই বুঝছেন? 15 থেকে 69-এর ভিতর যে গল্পটা ছিল, ওখানে 15 3 দ্বারা বিভাজ্য, 69 3 দ্বারা বিভাজ্য। এর জন্য আমাদের তখনকার সিরিজটা ছিল 15, 18, 21 আপ টু 69 পর্যন্ত। ক্লিয়ার? কিন্তু এইবার বলছে 1 থেকে 100 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য। 1 তো 3 দ্বারা বিভাজ্য না, 2ও না, 3 দ্বারা বিভাজ্য। তার মানে শুরু হবে কি দিয়া? 3 দিয়া। যেহেতু 3 দ্বারা বিভাজ্য, তার মানে কি 3-এর পর হবে কি 6, 6-এর পর হবে কি 9,
আচ্ছা, এবার আসলে শেষ পদ কি ছিল? 100। 100 তো 3 দ্বারা বিভাজ্য না, তাহলে 100-র আগে কি? 99। 99 তো 3 দ্বারা বিভাজ্য, তাই না? এই জন্য 99। তাহলে এটা হচ্ছে আমার প্রথম পদ, এটা হচ্ছে আমার শেষ পদ। আচ্ছা, আর সাধারণ অন্তর কত? 3। অন্তর হচ্ছে 3। এবার সূত্র মান বসিয়ে দেন, শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই সাধারণ অন্তর প্লাস 1। আমি কি বেসিকটা বুঝাইতে পারছি? আমি কি ডিফারেন্সটা বুঝাইতে পারছি? যদি বুঝাইতে পারি তাহলে একটু সবাই কমেন্টস করেন 10 + 13 ডান। একটু কমেন্টস করেন তো 10 + 13 ডান হয়েছে নাকি? অ্যান্সার লেখা লাগবে না। গুড, 10 + 13 ডান হয়েছে। আচ্ছা, টাইপ 2 এর লাস্ট অঙ্ক। টাইপ 2 এর লাস্ট অঙ্ক নম্বর হচ্ছে 11। আচ্ছা, 11 নম্বর কোশ্চেনটা দেখেন, বলছে কি 12 ও 96 এর মধ্যে এই দুইটি সংখ্যা সহ কয়টি সংখ্যা 4 দ্বারা বিভাজ্য? 12 ও 96 এর মধ্যে, 12 ও 96 এর মধ্যে এই দুইটি সংখ্যা সহ কয়টি সংখ্যা 4 দ্বারা বিভাজ্য? তাহলে 12 থেকে 96, খুব ভালো কথা। আচ্ছা, লক্ষ্য করেন 12 কি 4 দ্বারা বিভাজ্য? বিভাজ্য। 96 কি 4 দ্বারা বিভাজ্য? বিভাজ্য। যদি 12 4 দ্বারা বিভাজ্য না হইতো তখন আমি দেখতাম কি 12-র পরের সংখ্যা কত? 13। 13 কি 4 দ্বারা বিভাজ্য? 13 না হলে দেখতাম কি 14। মানে প্রথমে যেটা দেয়া থাকবে আর শেষে যেটা দেয়া থাকবে, যার দ্বারা বিভাজ্য বলবে 3 বলুক, 4 বলুক, 5 বলুক, আপনি প্রথমে দেখবেন এটা কি সেই সংখ্যা দ্বারা বিভাজ্য কিনা। যদি বিভাজ্য হয় তাহলে প্রথম পদ 12, বুঝছেন? প্রথম পদ 12। যদি বিভাজ্য না হইতো তাহলে 12-র পরেরটা কি? 13। দেখতেন 13 কি বিভাজ্য কিনা। যদি 13 বিভাজ্য হয় তাহলে 13 প্রথমটা। যদি 14 বিভাজ্য হয় তাহলে 14 প্রথমটা। ক্লিয়ার? আচ্ছা, 4 দ্বারা বিভাজ্য, তাহলে 12-র পরে 4 দ্বারা বিভাজ্য কত? 16, তারপর 20, এরকম করে কি 96। ক্লিয়ার? আচ্ছা, তাহলে প্রথম পদ কি? 12, শেষ পদ কি? 96। সাধারণ অন্তর কত? 12 থেকে 16 থেকে 12 বাদ দিলে 4, সাধারণ অন্তর 4। আর যাদের বেসিক দিয়ে করতে চান, যত দ্বারা বিভাজ্য বলবে সাধারণ অন্তর তত। 3 দ্বারা বিভাজ্য বললে সাধারণ অন্তর 3, 4 দ্বারা বিভাজ্য বললে সাধারণ অন্তর 4, 5 দ্বারা বিভাজ্য বললে সাধারণ অন্তর 5। তার মানে আমরা এখান থেকে কি জিনিসটা শিখলাম? আপনাকে যে দুইটা ডিজিট দিবে, একটা প্রথম দিবে, একটা শেষ দিবে না, একটা প্রথম পদ দিবে, একটা শেষ পদ দিবে। যার দ্বারা বিভাজ্য বলবে আপনি প্রথমে দেখবেন প্রথম পদটা কি তার দ্বারা বিভাজ্য কিনা। যদি তার দ্বারা বিভাজ্য হয় তাহলে আমার 12ই হচ্ছে প্রথম পদ। ক্লিয়ার? কোনো কারণে যদি 12 দ্বারা বিভাজ্য, 4 দ্বারা যদি 12 বিভাজ্য না হয় তখন দেখবেন 12-র পরের সংখ্যাটা কি? 13। 13 হইলে 13 প্রথম পদ। যদি 13 না হয় তাহলে দেখবেন কি 14। 14 না হলে দেখবেন কি 15। আমি কি বুঝাইতে পারছি? আমি কি বুঝাইতে পারছি? যদি বুঝাইতে পারি টাইপ 2 ফুল ডান। টাইপ 2 ফুল ডান। আচ্ছা, টাইপ 2 ফুল ডান। এবার আমি 1 মিনিট একটু কথা বলে পরবর্তী টাইপে যাচ্ছি। টাইপ 2 যদি বুঝে থাকেন সবাই লেখেন টাইপ 2 ফুল ডান। আচ্ছা, পড়ানোর আমি সিস্টেমটা একটু বলে দিই। আমি ঠিক যেভাবে পড়াবো এবং আপনারা ঠিক যেভাবে পড়বেন। আমি অলরেডি টাইপ 1 করাইছি। টাইপ 1 অঙ্ক ছিল কয়টা? 8টা। আচ্ছা, টাইপ 2 ম্যাথ ছিল কয়টা? 13টা। আমি কি সবগুলো ম্যাথ করাইছি? না। আমার ক্লাস আজকে শেষ হওয়ার পর পরবর্তী ক্লাস হবে কবে? সোমবার দিন রাত 10টায়। আপনাদের ক্লাস কি? শনি, সোম, বুধ রাত 10টায়। তার মানে আমি আগামী ক্লাস সোমবার দিন রাত 10টায় নেওয়ার আগে আমি আজকে যেই কয়টা টাইপ পড়াবো প্রত্যেকটা টাইপের সবগুলা এক্সাম্পল সমাধান করবেন। একদম সবগুলো, একটা এক্সাম্পলও শিটের বাদ দেওয়া যাবে না। সবগুলো এক্সাম্পল সমাধান করবেন, করে একটা নোট বানাবেন, মানে অ্যাসাইনমেন্ট যেটাকে বলা হয়। এই অ্যাসাইনমেন্টের উপর একটা কথা লিখবেন। কথাটা হচ্ছে এরকম, আমারে ভাইয়া ডাকবেন, ঠিক আছে, কিন্তু নোটে লিখতে হবে স্যার রাহাত স্যারের অনলাইন ব্যাচের নোট। অনলাইন ব্যাচের রাহাত স্যারের অনলাইন ব্যাচের ক্লাস নোট। তারপর লিখবেন নোটটি করেছেন আপনার নিজের নাম। নোটটি করেছেন আপনার নিজের নাম লিখবেন। এরপর এটা একটা বক্সে আটকাবেন। আপনি যে নোটটা করবেন নোটের প্রথম পেজে
মানে এক কোণা দিয়া, যে পেজটাতে শুরু করবেন এক কোণা দিয়ে লিখবেন রাহাত স্যারের অনলাইন ব্যাচের ক্লাস নোট। এখানে স্যার লিখতে হবে, আমাকে ভাইয়া ডাকেন, আমি ভাইয়া ঠাকুরতেই পছন্দ করি, কিন্তু এখানে স্যার লিখবেন রাহাত স্যারের অনলাইন ব্যাচের ক্লাস নোট। নোটটি করেছেন নিজের নাম লিখবেন, লিখে আমি যেই গ্রুপটাতে পড়াচ্ছি আপনাদের যে পেইড ব্যাচ 44তম বিসিএস সহ সকল নিয়োগের ব্যাচ, এখানে আপলোড করবেন। আমার কথা কি বুঝছেন? এটা সবাই করবেন। এটা করলে আপনার লাভ কি? আপনি মনে করেন একটা ম্যাথ পারেন না, যখন সবাই নোটটা আপলোড করবে, টাইপ 1-এর 5 পারেন না, তখন আপনি কি করবেন? যে কোনো একজনের নোট থেকে দেখবেন যে 5 নম্বর অঙ্কটা সে পারছে কিনা, যে সে পারে, আপনি তো ওখান থেকে দেখেই শিখে নিলেন। তার মানে পরস্পর সহযোগিতা হবে এটা দিয়া। এই জন্য প্রত্যেকে ক্লাস করে ক্লাস নোটটা আপলোড করবেন। আপলোড করলে আপনার যেটা হচ্ছে একটা তাগিদ থাকবে যে আমার পড়াটা তো দিনের পর দিনে শেষ করতে হবে। আমার কথা কি সবাই বুঝছেন? যেদিন যা পড়াবো, পরের দিন যেদিন ক্লাস নেব, পরবর্তী ক্লাসের আগে যে কোনো মূল্যে ক্লাসের পড়াটা শেষ করবেন। কোনো কারণে যদি লাইভ ক্লাস করতে না পারেন, অবশ্যই চেষ্টা করবেন সোমবার দিন রাত 10টার আগে যে কোনো মূল্যে আজকের ক্লাসটা করে নিতে। মানে আমি পরের ক্লাস নেওয়ার আগেই আপনার পুরো ক্লাস করতে হবে, পুরো ক্লাসের ক্লাস নোট করতে হবে। আপনি যদি এটা পেন্ডিং রাখেন, মানে না করেন, এক সপ্তাহ যদি ক্লাস না করেন, তাহলে কিন্তু 3টা ক্লাস আপনার জমে যাবে। ক্লাস করছেন, ক্লাসের পড়া যদি না পড়েন, তাইলেও কিন্তু 3 দিনের পড়া জমে যাবে এক সপ্তাহে। তখন আপনি কিন্তু পড়া থেকে পিছিয়ে যাবেন, অথবা আমার সাথে আর তাল মিলাতে পারবেন না। আপনার আমার থেকে ফার্স্ট হওয়ার কোনো দরকার নাই, আমার গতিতে আগান। আমার গতিতে আগালে তো আপনার পরীক্ষা সিলেবাস অনেক আগে শেষ। ধারা 1 সপ্তাহের ভিতরে ইনশাল্লাহ হয়ে যাবে, ধারা থেকে 1 মার্ক আসে। তাহলে আপনি যদি আমার সাথে ধারা যেভাবে আমি পড়াই এই গতিতেই আগান, তাহলে তো 1 সপ্তাহ বা 7 দিন বা 10 দিন পর আপনার 1 মার্কের প্রিপারেশন শেষ। আপনি কি আমার কথা বোঝেন নাই? তার মানে আপনার আমার থেকে ফার্স্ট হওয়ার দরকার নাই, আপনি আমার সাথে আগান। আমার সাথে আগালেই আপনার কোর্স অনেক আগে ইনশাল্লাহ শেষ হবে। আমি কি বুঝাতে পারছি? এই কথাটা যে লিখবেন না, তার নোট গ্রুপে আপলোড করা হবে না, মানে পোস্টটা অ্যাপ্রুভ করা হবে না। রাহাত স্যারের অনলাইন ব্যাচের ক্লাস নোট কথাটা লিখবেন, নোটটি করেছেন, আপনার পরিচয়টা লিখবেন, আপনার নামটা। নিয়মিত নোট করবেন, নিয়মিত ক্লাস করবেন, নিয়মিত পড়াশোনা করবেন। আমার কথাগুলো ইনশাল্লাহ নিয়মিত ফলো করবেন। এইবার যদি আপনি ম্যাথের সমস্যায় পড়েন, তখন আমার প্রশ্ন করবেন, ভাই আপনার সব কথা শুনলাম, নোট করলাম, পড়লাম, তারপরে ম্যাথ কেন খারাপ করতেছি? ইনশাল্লাহ খারাপ করবেন না। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, বুঝাইতে পারলে এবার টাইপ 3 করাবো। আচ্ছা, এবার আসেন টাইপ 3। আমাকে মেথডটা বুঝছেন? আমি ঠিক কোন মেথডে আগাতে চাচ্ছি? আর ভাই আমার ক্লাসগুলো যদি মনোযোগ সহকারে করেন, আমি বলে দিচ্ছি ক্লাসেই আপনার 70 থেকে 75% পড়া হয়ে যাবে। ক্লাসেই আমার 70 থেকে 75% ইনশাল্লাহ আমি কমপ্লিট করে দেবো আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে, যদি আমি সুস্থ থাকি, বিপদমুক্ত থাকি। গত বছর আমি অনেক বিপদের ভিতর ছিলাম, তারপর আলহামদুলিল্লাহ চেষ্টা করছি ভালোভাবে পড়াইতে, কিন্তু আমি আমার বেস্টটা দিতে পারিনি গতবারের ব্যাচে। কারণ আমার অনেক ধরনের সমস্যা ছিল। আমার আব্বা মারা গেছে, আমার পুরো ফ্যামিলির করোনা হয়েছে, আমি নিজে করোনা থেকে উঠে আসছি, আমার আম্মা হসপিটালে ছিল। এতগুলা মানসিক চাপ নিয়ে আমি কিন্তু পড়াইছি, তাও কিন্তু আলহামদুলিল্লাহ আমার স্টুডেন্ট আমার উপর সন্তুষ্ট। এইবার যদি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আমি বিপদমুক্ত থাকি আর যদি সুস্থ থাকি, মাথাটা যদি ঠান্ডা রেখে পড়াইতে পারি, আমি তাহলে খুব ভয়ঙ্কর টিচার। আপনি কি আমার কথা হচ্ছে? আমি নিজের দাম্ভিকতা বলতেছি না ভাইয়া, আমি যদি মাথা ঠান্ডা রেখে পড়াইতে পারি, তাহলে আমি দুর্দর্শ টিচার। ক্লাসের পরে ইনশাল্লাহ ক্লাসে আল্লাহর মতে আজকের মতোই হয়ে যাবে সব। আচ্ছা, এবার আসেন টাইপ 3। সবাই দোয়া করবেন আমার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন সুস্থ রাখে, বিপদমুক্ত রাখে ইনশাল্লাহ। তাহলে আপনারা প্রত্যাশার থেকে ভালো সার্ভিস পাবেন, মানে যে যে স্বপ্ন নিয়ে আমার কাছে ভর্তি হয়েছেন তার থেকে বেশি কিছু পাবেন। আচ্ছা, টাইপ 3 খুবই সহজ টাইপ, এটা হচ্ছে সাধারণ অন্তর নির্ণয়। সাধারণ অন্তর নির্ণয়। আচ্ছা, আপনাদের আমি একটু আগে শিখিয়ে দিচ্ছি ভাইয়া, সাধারণ অন্তর মানে কি? ডি। ডি বের করার সূত্র কি শিখেছিলাম জানি? দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। আচ্ছা, এই যে সাধারণ অন্তর ডি, এই ডি এর মান ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, ধনাত্মক কিংবা ঋণাত্মক, দুটোই হতে পারে। আচ্ছা, তাহলে আমরা কি শিখলাম? সাধারণ অন্তর হচ্ছে ডি, ডি মানে হচ্ছে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। আচ্ছা, এই ডি এর মান কি ধনাত্মক কিংবা ঋণাত্মক দুইটাই হতে পারে। এটা কি সবাই লিখছেন? এটা তো আমরা সবাই জানি। আরেকটা জিনিস আমাকে একটু অতিরিক্ত শিখতে হবে, সেটা হচ্ছে এই ডি মানে সাধারণত ডি, আপনাকে যদি একটা সমান্তর ধারার প্রথম পদ
আর তৃতীয় পদ দিয়ে, প্রথম পদ আর তৃতীয় পদ দিয়ে দ্বিতীয় পদ চাইলে একটা শর্টকাট শেখাচ্ছি, এটা আমি একটু পরে ম্যাথ দিয়ে দেখাবো। শর্টকাটটা হচ্ছে এরকম, আপনাকে একটা সমান্তর ধারার প্রথম পদ আর তৃতীয় পদ মানে কি 2, 6, 10, এটা একটা সমান্তর ধারা, তাই না? এই জায়গার মাঝখানের পদটা দেয় নাই, এটা কি প্রথম পদ, এটা হচ্ছে কি তৃতীয় পদ, আর এটা হচ্ছে কি দ্বিতীয় পদ। যদি বিষয়টা এরকম হয়, আপনার প্রথম পদ আর তৃতীয় পদ দিয়া যদি কখনো সমান্তর ধারার দ্বিতীয় পদ চায়, বিষয়টা দেখেন, আপনার প্রথম পদ আর তৃতীয় পদ দিয়া যদি কখনো দ্বিতীয় পদটা চায়, তখন এই দ্বিতীয় পদ বের করার সূত্র হচ্ছে প্রথম পদ প্লাস তৃতীয় পদ ডিভাইডেড বাই 2। শর্টকাটটা বুঝছেন? এই প্রথম পদ আর তৃতীয় পদটা যোগ করেন, তাহলে 10 আর 2 যোগ করলে কত? 12, 12 2 দ্বারা ভাগ করলে কত? 6, তাহলে দ্বিতীয় পদ কত? 6। তার মানে কখনো যদি আপনাকে প্রথম পদ আর তৃতীয় পদ দিয়া দ্বিতীয় পদ চায়, এরূপ ক্ষেত্রে দ্বিতীয় পদ বের করার শর্টকাটটা হচ্ছে কি প্রথম পদ প্লাস তৃতীয় পদ ডিভাইডেড বাই 2। আমি কি বিষয়টা বুঝাইতে পারছি? যদি বুঝে আমি একটু ম্যাথ দিয়ে বিষয়গুলো দেখাই দিতেছি। প্রথমে আসেন এক্সাম্পল নাম্বার 1। এক্সাম্পল নাম্বার 1। আচ্ছা, 1 নম্বর এক্সাম্পল কি বলছে দেখেন, 2 - 5 - 12 - 19 এত দিয়ে বলছে ধারাটির সাধারণ অন্তর বের করতে। আচ্ছা, সাধারণ অন্তর মানে কি? ডি। আচ্ছা, আমরা ডি বের করার সূত্র জানি, কি শিখছি? দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। আচ্ছা ভাইয়া, এইটা হচ্ছে আমার প্রথম পদ আর এইটা হচ্ছে আমার দ্বিতীয় পদ, তার মানে দ্বিতীয় পদ হচ্ছে কি আমার -5 আর প্রথম পদ হচ্ছে আমার 2, তাহলে -5 - 2 মানে কি -7। আমি কি বুঝাইতে পারছি? খুবই সিম্পল জিনিস। সাধারণ অন্তর বের করতে বলছে, সাধারণ অন্তর বের করার সূত্র কি? দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। দ্বিতীয় পদ হচ্ছে কত? -5 আর প্রথম পদ হচ্ছে কত? 2। দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করেন, গল্প শেষ। ক্লিয়ার? আচ্ছা, এত সোজা ম্যাথে পরীক্ষা আপনি ভুল করতে পারেন। অঙ্ক নাম্বার 2 এর পাশে লেখেন বি কেয়ারফুল। বি কেয়ারফুল মানে কি জানেন? যেই কোশ্চেনটা আপনি পরীক্ষায় ভুল করতে পারেন, এই জন্য যেই কোশ্চেনের পাশে আমি বি কেয়ারফুল বলবো, এই কোশ্চেনটা একটু বেশি মনোযোগ দিয়ে করবেন। কথা বুঝতে পারছেন? আচ্ছা, 2 নম্বর কোশ্চেনটা কি বলছে? 2 নম্বর কোশ্চেনটা বলছে -20 - 17 -14 -11 এত, এটা সাধারণ অন্তর বের করতে বলছে। ভাই খুব মনোযোগ সহকারে দেখেন, এটি কিন্তু পরীক্ষায় ভুল করার মতো কোশ্চেন। আচ্ছা, সাধারণ অন্তর মানে কি? দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। আচ্ছা, আপনার আমি কি শিখেছি? এটা হচ্ছে আপনার দ্বিতীয় পদ আর এটা হচ্ছে কি আপনার প্রথম পদ। আচ্ছা, তাহলে দ্বিতীয় পদ কত? -17 মাইনাস -8, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, দ্বিতীয় পদ মাইনাস। আচ্ছা, এবার প্রথম পদটা একটু ব্র্যাকেট দিয়ে লেখেন ভাইয়া। আমার কথা কি সবাই বুঝছেন? সূত্রটা কি? দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। তাহলে দ্বিতীয় পদ আমি দ্বিতীয় পদের মতো লিখলাম, মাইনাস প্রথম পদটা লেখার সময় এবার একটু ব্র্যাকেট দিয়ে লিখবেন, তা নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে কি দাঁড়ায়? -17 মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে কি +20। তাহলে 20 থেকে -17 বাদ দিলে 3। এই ক্যালকুলেশনটা কিন্তু অনেকেই ভুল করতে পারেন, বি কেয়ারফুল। আমি কি বিষয়টা বুঝাইতে পারছি? দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, এখানে দ্বিতীয় পদ হচ্ছে -17, এই হচ্ছে সূত্রের মাইনাস, এই সূত্রের মাইনাস, আর প্রথম পদে এবার মাইনাস বিশদ দেওয়া থাকতে পারে, শুধু বিশদ দেওয়া থাকতে পারে। আমি কি বুঝাতে পেরেছি? আমি কি বুঝাতে পারছি? যদি বুঝাতে পারি সবাই একটু লেখেন তো এক্সাম্পল 2 ডান। সবাই একটু লেখেন তো এক্সাম্পল 2 ডান। একটু কমেন্টস করেন তো এক্সাম্পল 2 কি ডান হয়েছে নাকি? এক্সাম্পল 2 কি ডান হয়েছে নাকি? কমেন্টস করেন। আচ্ছা, আজকে প্রায় 500-র উপর স্টুডেন্ট ক্লাস করতেছেন, আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি হয়েছি। কিন্তু এই খুশিটা আমি আরও অনেক বেশি হব যদি আপনারা শেষ সময় পর্যন্ত এরকম স্পিডটা ধরে রাখেন। আজকে ব্যাচের প্রথম ক্লাস, স্বাভাবিকভাবে সবাই ক্লাস করবে।
যত দিন যায় আপনাদের পড়াশোনার প্রতি আগ্রহটা তত কমে যায়, স্বাভাবিকভাবেই কমবে, কারণ পড়াশোনা তো খুব বেশি আনন্দদায়ক জিনিস না। আমি তখন নিজে স্টুডেন্ট ছিলাম, আমার কাছে কি পড়াশোনা আনন্দদায়ক ছিল? বিষয়টা তো তা না। কিন্তু বিষয়টা হচ্ছে আপনাকে মোটিভেশনটা এভাবে নিতে হবে, এই জিনিস আপনাকে পারতে হবে কেন? একটা চাকরি পাওয়ার জন্য। তার মানে আপনি যদি চাকরি পাইতে চান, এই জিনিস এই বছর হোক, 2022 হোক, 23 হোক, 24 হোক, যেই সালেই হোক, কোনো এক সালে এই জিনিসগুলো শিখেই আপনাকে চাকরিটা পাইতে হবে। মাথায় রেখেন, চাকরি পাইতে হলে আপনার এগুলো পারাই লাগবে। এইবার পারেন, আগামী বছর পারেন, 3 বছর পর পারেন। তার মানে চাকরি পাইতে হলে যেহেতু এগুলো পারাই লাগবে, তাহলে আপনি 3 বছর পরে পারবেন কেন? এই বছরই পারেন। তাহলে তো এই বছর পারলে কি এই বছরই একটা চাকরি পেয়ে গেলেন, তাহলে তার কষ্ট করে ভবিষ্যতে পড়া লাগবে না। আমাদের অ্যাডমিশন টেস্টে এক ভাইয়া হচ্ছে কেমিস্ট্রি ক্লাস নিতেন, উনি ঢাকা মেডিকেল থেকে পাশ করছিলেন। ওই ভাইটা খুব সুন্দর কথা বলছিল যে কেমিস্ট্রি একটা বিক্রিয়া, পরে উনি বলছিল যে এই বিক্রিয়াটা তোমার তো চান্স পেতে জানাই লাগবে। তোমার যদি 100 বছর টাইম দেয় যে তুমি ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 100 বছর দিতে পারবা, এখন তুমি যদি 100 বছরের মাথায় চান্স পাইতে চাও, তোমার তো এই বিক্রিয়া যাই নেই চান্স পেতে হবে। তাহলে যেহেতু যাই নেই চান্স পাইতে হবে, তাহলে তুমি 100 বছর অপেক্ষা করবা কেন? এই বছরই শিখো, শিখে চান্স পাও, বাকি 99 বছর এইসব জিনিস থেকে দূরে থাকো। এর জন্য আপনার ভাই এগুলো পড়তে ভালো লাগবে না, ডেফিনেটলি লাগবে না, কিন্তু আপনাকে চাকরি পাওয়ার তাগিদে এই জিনিসগুলো শিখতে হবে। এই জন্য আপনার মোটিভেশনটা থাকবে এরকম, এগুলো একবারই শিখবো, শিখার মতো শিখবো। এই শিক্ষা দিয়ে ইনশাল্লাহ আমি আমার রুটি রুজি আল্লাহ রাব্বুল আলামিনের হতে ব্যবস্থা করে ফেলবো। এই মোটিভেশনটা দিয়ে আপনাকে আগামী 6 মাস নিজেকে গিয়ার আপ রাখতে হবে। আপনারা বিভিন্ন মোটিভেশনাল স্পিকারের কথা শুনে মোটিভেট হওয়ার চেষ্টা করেন। যিনি আপনার মোটিভেশন দেয়, ওনার কিন্তু এটা একটা বিজনেস। উনি মোটিভেশন দেয়, ওই মোটিভেশন আপনি শোনেন, এইখানে তার হচ্ছে এটা একটা, তার একটা প্রফেশন। আরও যদি সহজ বাংলায় বলি, তার মানে আপনাকে প্রফেশনাল লোকের কাছ থেকে আপনার মোটিভেশন নেওয়া লাগবে কেন? সবথেকে বড় মোটিভেশন নিজে নিজে দিতে পারবেন। কথা বুঝছেন? আচ্ছা, এবার আসেন কোশ্চেন নাম্বার 3। 3 নম্বর কোশ্চেনে কি বলছে একটু দেখি তো। কোন সমান্তর ধারার প্রথম দুইটা পদ হচ্ছে 5 আর হচ্ছে 17, দিয়ে বলছে তৃতীয় পদটা কত? বিষয়টা দেখেন, একটা সমান্তর ধারার প্রথম পদ আর দ্বিতীয় পদ দিছে, দিয়ে তৃতীয় পদ চাইছে। আচ্ছা, আপনারা আমি শিখেছিলাম কি সমান্তর ধারার ক্ষেত্রে কি পরপর দুইটা পদের বিয়োগফল সমান। তাহলে 17 থেকে যদি 5 রে বিয়োগ করেন আসে কত? 12। 17 থেকে যদি 5 রে বিয়োগ করেন তাহলে আসে কত? 12। বিষয়টা বুঝেন, আমরা শিখছি কি পরপর দুইটা পদের বিয়োগফল যদি সমান হয় তাহলে আমরা তারা সমান্তর ধারা বলবো। তাহলে এটা যেহেতু একটা সমান্তর ধারা, প্রথম পদ দিছে আর দ্বিতীয় পদ দিছে, দিয়ে তৃতীয় পদ চাইছে। তাহলে দ্বিতীয় পদ থেকে প্রথম পদের বিয়োগ করলে আপনি কি বিয়োগফল পাইছেন কত? 12 না? তাহলে যেহেতু এটা সমান্তর ধারা, তাহলে এই জায়গার বিয়োগফল কত হবে? 12। এই বন্ধু ঠিক আছে, এই জায়গার বিয়োগফল হবে কত? 12। এখন আপনি এই দুইটা ভ্যালু যোগ করেন, 17 আর 12 যোগ করলে আসে কত? 29। তার মানে তৃতীয় পদ হচ্ছে 29। আমি কি বুঝাইতে পারছি? বিষয়টা দেখেন, প্রথম দুইটা পদ, একটা হচ্ছে 5, একটা হচ্ছে 17। এইবার আপনার বলছে প্রথম দুইটা পদ যদি 5 আর 17 হয় সমান্তর ধারা, তাহলে তৃতীয় পদটা কত? আচ্ছা, আপনি শিখছেন কি প্রথম দুইটা পদের বিয়োগফল, প্রথম দুইটা পদের বিয়োগফল হচ্ছে যে 12। আমরা সমান্তর ধারার ডেফিনেশন শিখছেন কি পরপর দুইটা পদের বিয়োগফল যদি সমান হয় তখন আমরা তারা কি বলবো? তখন আমরা তারা সমান্তর ধারা বলবো। তাইলে এই জায়গার বিয়োগফলটা কত হতে হবে? 12। আচ্ছা, তাহলে তৃতীয় পদটা কত হবে? এই 17 সাথে 12 যোগ করেন, যোগ করলে আসে কত? 29। তাহলে তৃতীয় পদ কত? 29। আপনি কি আমার কথা বুঝছেন? ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার। ওকে, এবার আসেন কোশ্চেন নাম্বার 4। 4-এ কি বলছে? কোনো সমান্তর ধারার প্রথম পদ হচ্ছে 11 আর তৃতীয় পদ হচ্ছে 23, চাইছে দ্বিতীয় পদ। এইটার আমরা হচ্ছে এই কনসেপ্টে যাব না, চাইলে এই কনসেপ্টে এগুলো করা যায় 4 নম্বর। কিন্তু এটা আমরা একটা শর্টকাট সূত্র তো শিখছি, একটা সমান্তর দ্বারা যদি প্রথম পদ আর যদি তৃতীয় পদ দেওয়া থাকে তখন দ্বিতীয় পদ বের করার আমি শর্টকাটটা শিখেছিলাম কি? দ্বিতীয় পদ বের করার শর্টকাটটা শিখেছিলাম প্রথম পদ প্লাস তৃতীয় পদ ডিভাইডেড বাই 2। তাহলে প্রথম পদ হচ্ছে 11 আর তৃতীয় পদ হচ্ছে 23। 11 আর 23 যোগ করলে কত? 34। 34-এর 2 দ্বারা ভাগ করলে কত? 17। তাহলে দ্বিতীয় পদ কত? 17। আপনি আমার কথা বুঝছেন? দ্বিতীয় পদ কত? 17। তার মানে প্রথম পদ আর তৃতীয় পদ দিয়ে যদি কখনো দ্বিতীয় পদ চায়, শর্টকাট কি প্রথম পদ প্লাস তৃতীয় পদ ডিভাইডেড বাই 2। আর যদি প্রথম পদ দ্বিতীয় পদ দিয়ে তৃতীয় পদ চায় তখন তো আপনি এই কনসেপ্ট দিয়ে করবেন। কথা কি বুঝতে পারছি? কারো যদি মন চায় যে ভাই আমি এই শর্টকাটটা শিখবো না, মন তো চাইতেই পারে শর্টকাট শিখবো না, তাহলে কি করবেন সেটাও দেখাই দিই। কারো যদি মন চায় যে আমি একটা অতিরিক্ত সূত্র শিখবো না, তাহলে কি করবেন দেখেন।
11 আর একটা হচ্ছে 23, এই মাঝখানেরটা চাইছে তাই না? আচ্ছা, আপনি 4টা অপশন দেওয়া থাকবে, একটা হচ্ছে 16, একটা হচ্ছে 17, একটা হচ্ছে 18, একটা হচ্ছে 19। আচ্ছা, আপনি যদি এখানে 16 বসান তাহলে এই দুইটা পদের পার্থক্য কত? বিয়োগফল 5, এটা কত? 7। সমান্তর দ্বারা কি হয়েছে? হয় নাই। যদি অপশন বি বসান, এই দুইটা পদের বিয়োগফল কত? 6, এই দুইটা পদের বিয়োগফল কত? 6। তার মানে কি 17 বসালে কি এটা সমান্তর দ্বারা হচ্ছে না? তার মানে আপনি 4টা অপশনের সাহায্য নিয়েও দেখতে পারেন কোনটা দ্বিতীয় পদের মান, মানে কার ক্ষেত্রে পরপর দুইটা পদের বিয়োগফল সমান। আমি কি বুঝাইতে পারছি? আর সহজ কথা এগুলো হচ্ছে মুখোমুখি পারা যায়। আপনার আমি 3টা প্যাটার্নই বলে দিলাম, শর্টকাট দিয়ে কীভাবে করবেন, অপশন টেস্ট করে কীভাবে করবেন, অথবা নিজের বেসিক সেন্স দিয়ে কীভাবে করবেন। আমার কথা কি বুঝছে? যদি বুঝে থাকেন একটু লেখেন তো টাইপ 3 ডান হয়েছে নাকি? টাইপ 3 ডান হলে লেখেন টাইপ 3 ডান। আকাশ হোসেন, আপনার কোশ্চেনটা বুঝি নাই। এক্সাম 1 2 5, আকাশ হোসেনের কোশ্চেনটা আমি বুঝি নাই, একটু কোশ্চেনটা একবার করেন। আচ্ছা, আমাদের হচ্ছে আজকের ক্লাস আমি আর কন্টিনিউ করবো না। আজকে 3টা টাইপ পড়াইছি, যেহেতু প্রথম দিন এখানে 3টা টাইপ পড়ানো হয়েছে, অন্যান্য দিন হয়তো 4টা টাইপ পড়ানো হবে। মানে এক একটা শিট আমরা 3টা অথবা 4টা ক্লাস নিয়ে পড়বো। এরপরে যদি সময় লাগে আমরা সেভাবেই সময় দিয়ে পড়বো। হাতে অনেক সময় আছে, আশা করা যায় 44 মিনিটে আমরা একটা ভালো হ্যান্ডসাম সময় পাবো। আজকের মতো উৎসাহ নিয়ে ক্লাস করবেন। এবার একটা ফাইনাল ফিডব্যাক দেন, ফুল ক্লাস ডান হয়েছে কিনা। যদি ফুল ক্লাস ডান হয় সবাই একটু লেখেন তো ফুল ক্লাস ডান। আচ্ছা, এবার আমি একটু কথা বলি, কথাগুলো একটু মনোযোগ সহকারে শোনেন, তারপর হচ্ছে লিভ নিয়েন, আগেই লিভ নিয়েন না। ফুল ক্লাস ডান লেখেন যারা পুরো ক্লাসটা বুঝছেন, আর আমার কথা 5 মিনিট শুনবেন, এরপর আমরা গুড বাই দেবো বা গুড নাইট বলবো। আমাদের পরবর্তী ক্লাস হচ্ছে সোমবার রাত 10টায়। এখন থেকে আমাদের প্রতিটা ক্লাসই কি শনি সোম বুধ এভাবে রাত 10টার সময় হবে। আজকে শিটের টাইপ 1 2 3 পড়ানো হয়েছে, আগামী ক্লাস থেকে এই শিটের টাইপ 4 থেকে পড়ানো হবে। ক্লাসের সময় শিটটা হাতে রাখবেন, কথা কি বুঝে গেছে? আচ্ছা, 10টার ক্লাস কোনো কারণে টেকনিক্যাল প্রবলেমে 5-7 মিনিট এদিক সেদিক হতে পারে, 10টা 5-এ শুরু হতে পারে, 10টা 7-এ শুরু হতে পারে। অধৈর্য হবেন না, যেহেতু এটা টেকনিক্যাল ব্যাপার, নেটওয়ার্কের ব্যাপার, ধৈর্যশীল হতে হবে। পুরো বিষয়টা হচ্ছে ম্যাথ শিখতে হলে ধৈর্য থাকতে হবে। আপনার যদি ধৈর্য না থাকে ম্যাথ কখনো শিখতে পারবেন না। আর আমি আজকের ক্লাসের পর এখন একটা পোস্ট দেব যে আপনার ওভারঅল আজকের ক্লাসটা কেমন হয়েছে, আপনি আপনার মূল্যায়নটা লিখবেন, কথা কি বুঝছেন? এই মূল্যায়নটা পরে আমি পরবর্তী ক্লাসগুলো কিভাবে নেব তার একটা সিদ্ধান্ত নেব, কথা কি বুঝছেন? আর আমি প্রতিনিয়ত হয়ে চেষ্টা করি আজকের ক্লাস যেমন হয়েছে পরবর্তী দিনের ক্লাসটা জানি তার থেকে বেটার হয়, তারপরের ক্লাসটা জানি আর একটু বেটার হয়। মানে আমি জানি প্রতিদিনই আপনার কাছে নতুন কিছু নিয়ে আসতে পারি। যখন আপনার কাছে আমি প্রতিদিনই নতুন কোনো কিছু নিয়ে আসবো, আমার আশার প্রতি আপনার একটা আলাদা আকর্ষণ থাকবে। আরে কালকে ভাইয়ের ক্লাসে তো নতুন কিছু শিখবো, সুতরাং ক্লাসটা করি। তার মানে আপনার ভিতর যখন আমি এই ইন্টারেস্টটা তৈরি করতে পারবো, তখন আমার ক্লাস কখনোই আপনার কাছে বিরক্তিকর লাগবে না, এবং আমার ক্লাস তখন অলওয়েজ আপনার কাছে একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করবে। এই আগামী ক্লাসে তো নতুন কিছু ভাইয়া শেখাবে। এই চেষ্টাটা আমি ইনশাল্লাহ লাস্ট দিন পর্যন্ত করবো, এবং আলহামদুলিল্লাহ আমি এটা 43 মিনিটে সাকসেসফুলি করতে পারছি। আমি প্রতিটা ক্লাসে চেষ্টা করবো আপনার কাছে নতুন কিছু নিয়ে আসতে, যাতে আপনি কখনো বোর না হন। যে 5 মাস 6 মাস লং টাইম তো বিরক্ত লাগবে। আমার ক্লাস যারা প্রথমেই এখন ব্যাচে ভর্তি করতেছেন তাদেরকে আমি দায়িত্ব নিয়ে বলতেছি, আমার ক্লাস যত ডে বাই ডে যাবে আপনার কাছে তত বেশি ইনশাল্লাহ ভালো লাগবে। এগুলো ভাই আমি কনফিডেন্সের জন্য বলতেছি আপনার, এবং রিয়েলিটিটা বলতেছি। ইনশাল্লাহ ঠিকমতো ক্লাস করেন, ক্লাস নোটগুলো ঠিকমতো করেন, আমাকে ঠিকমতো ফলো করেন। আলহামদুলিল্লাহ 2 থেকে 3 সপ্তাহের ভিতর আপনার ম্যাথের ভীতি আর বিন্দু মাত্র থাকবে না। আগামী ক্লাসে আমরা খুব মজার জিনিস পড়বো, ইনতম পদ যেগুলো আপনারা পারতেন না, সমষ্টি নির্ণয়, অনেক কিছুই পারতেন না, এগুলো আমরা শিখবো। তারপরের দিন গুণোত্তর ধারা শিখবো, এরপর সূচক শিখবো, লগারিদম শিখবো, এবার আমি সেটা সবই সহজ করে শিখবো। তাহলে ফুল ক্লাস ডান হয়েছে কিনা একটু কমেন্টস করেন। আর আমাদের নেক্সট ক্লাস সোমবার রাত 10টায়। কোনোদিন যদি আমি কোনো কারণে ক্লাস নিতে না পারি, আমি নিজেই গ্রুপে স্ট্যাটাস দিয়ে জানিয়ে দেবো যে আজকের ক্লাসটা হবে না। আমার কথা কি বুঝছেন? কেউ কখনো ম্যাথমেটিক্স শেখার ক্ষেত্রে অধৈর্য হবেন না, একটু ধৈর্যশীল হন। ইনশাল্লাহ আমরা ভালোভাবে ম্যাথটা শেখার চেষ্টা করব। আর আমার হাতের লেখা কিন্তু যথেষ্ট খারাপ ছিল, আমি চেষ্টা করতেছি হাতের লেখার মান ইমপ্রুভ করতে। যারা আমার রাহাত জগন্নাথে ক্লাস করছে
অথবা 43 পিলির ব্যাচে পড়ছেন, আমার বিরুদ্ধে কিন্তু স্টুডেন্টের একটা অভিযোগ ছিল, ভাই আপনার হাতের লেখা এত খারাপ কেন? আমি কিন্তু হাতের লেখা আজকে আগের থেকে অনেক ইমপ্রুভ করার চেষ্টা করছি। যদি অনেক ইমপ্রুভ এখনো হয় নাই, হইতে সময় লাগবে। তার মানে কি, আপনারা আমাকে যদি গঠনমূলক সমালোচনা করেন অথবা আমার যদি কোনো ত্রুটি থাকে এটা যদি ধরাইয়া দেন, আমি কিন্তু অবশ্যই সেটা নিয়ে কাজ করি। যদি আমার মানে সমালোচনাটা জেনুইন হয়, আমার তো হাতের লেখা আসলেই খারাপ, আমি কিন্তু ইমপ্রুভ করার চেষ্টা করছি, ইনশাল্লাহ ডে বাই ডে আরও ইমপ্রুভ হবে। এর জন্য আমার কোনো দিক যদি আপনার অপছন্দ হয়, আমার গঠনমূলক সমালোচনা করবেন, কোনো সমস্যা নাই, আমি সেখান থেকে শিক্ষা নেব। আবার প্রশংসাও করবেন যদি ভালো লাগে পড়ানো, কারণ আপনার সমালোচনা হচ্ছে আমাকে শিক্ষা দিবে, আপনার প্রশংসা আমাকে নতুন করে রিচার্জ করবে। আমি যখন আগামী ক্লাস নেওয়ার সময় জানবো আমার স্টুডেন্ট আমার ক্লাসের একটা ফাটাফাটি ফিডব্যাক দিচ্ছে, ক্লাসটা অনেক ভালো হয়েছে, তখন কিন্তু আমার পরের দিনের ক্লাসটা নেওয়ার আগ্রহ আরও অনেক ভালোভাবে তৈরি হবে। এই যে আমরা যখন ক্রিকেট খেলা দেখি, 4-6 মারলে দর্শকরা যে তালি দেয়, এটা দিয়ে কোনো 4-6 কি আবার হয়? তালিটা দেখেন প্লেয়ারকে রিচার্জ করার জন্য। এই জন্য আমি ভালো পড়াইলে ভালো ফিডব্যাক দিবেন, হ্যাঁ ভাই দুর্দান্ত ক্লাস হয়েছে, খারাপ পড়াইলে খারাপ ফিডব্যাক দিবেন, জঘন্য ক্লাস হয়েছে। আমার কথা কি বুঝছেন? আচ্ছা, যদি বুঝে থাকেন ভাই আজকে আর কথা না বাড়াই, ভালো থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ বাঁচায় রাখলে আবার সোমবার দিন দেখা হবে ইনশাল্লাহ। খুব সুন্দর করে আমরা ম্যাথের জার্নিটা কন্টিনিউ করবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।